আসসালামু আলাইকুম। আপনাদের ব্যাচের প্রথম পর্যায়ের যে ক্লাস আজকের এই ক্লাসের মাধ্যমে শেষ হয়ে যাবে। এরপরে আপনাদের নতুন রুটিন দেওয়া হবে। নতুন রুটিন, এটা ক্লাসের এবং এক্সামের সবকিছুর নতুন রুটিন দিয়ে দেওয়া হবে, আবার সেই অনুযায়ী চলবে। তো আজকে আমাদের লাস্ট ক্লাস, আমরা একটু দেখি। আমরা মেইনলি আমাদের এই যে প্রথম যে পর্যায় ছিল এখানে আমরা প্রায় সবগুলো বেসিক ক্লাস রাখছিলাম, যেগুলো পরিবর্তন হওয়ার মতো না এরকম টপিক ছিল আমাদের। তো আজকে আমরা এই কয়েকটা বিষয়ে আলোচনা করব। আমি যদি দেখাই একটু, রেনেসা, রিফরমেশন মুভমেন্ট, ওয়েস্টফালিয়া শান্তি চুক্তি, তারপরে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব, তারপরে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, আমেরিকার গৃহযুদ্ধ, ফরাসি বিপ্লব, জ্যাকোবান ক্লাব, শিল্প বিপ্লব, তারপরে ট্রাফালগার যুদ্ধ আর ওয়াটারলুর যুদ্ধ। এই কয়েকটা বিষয়, এগুলোর উপর আপনি নির্দিষ্ট একটা টপিকস এর উপরে অনেক পড়াশোনা করতে পারেন, বাট অ্যাডমিশনের জন্য আপনার যতটুকু প্রয়োজন ঠিক আমরা ততটুকুই পড়বো। তো আপনাদের হয়তোবা মনে আছে যে আমরা তো গত ক্লাসে ইয়ে পর্যন্ত পড়ছিলাম। আমরা এই যে রেনেসা পর্যন্ত পড়ে ফেলছিলাম, বাট রেনেসা, রিফরমেশন মুভমেন্ট, ওয়েস্টফালিয়া শান্তি চুক্তি, এগুলো মানে এই তিনটার যে সম্পর্ক এগুলো একবার একই সাথে জড়িত, সেজন্য আমরা অ্যাকচুয়ালি রেনেসা থেকে শুরু করব। তো চলেন আমরা একটু রেনেসা থেকে শুরু করি। রেনেসা, রেনেসা বা রেনেসাস, যার অর্থ কি? যার অর্থ হইলো পুনর্জাগরণ বা পুনর্জন্ম। পুনর্জন্ম, রেনেসাস অর্থ কি তাইলে? পুনর্জন্ম। পুনর্জন্ম। আর এই রেনেসা আমাদের গড়ে উঠেছিল বা সূত্রপাত হয় কোথায়? সূত্রপাত, সূত্রপাত হয় ইতালির ফ্লোরেন্স শহরে। ইতালির ফ্লোরেন্স শহরে, ফ্লোরেন্স শহরে। এই রেনেসা বলতে অ্যাকচুয়ালি কি বোঝানো হচ্ছে? রেনেসার মাধ্যমে অ্যাকচুয়ালি কি হবে? রেনেসার মাধ্যমে এই যে মধ্যযুগে যে অন্ধকার রয়েছে, অন্ধকারত্ব যে ব্যাপারটা রয়েছে, মধ্যযুগের যে অন্ধকার, এই অন্ধকারটা কাটিয়ে কি হবে? আমরা আধুনিক যুগে প্রবেশ করব। আধুনিক যুগে প্রবেশ করব এবং মধ্যযুগের যে সামন্ত ব্যবস্থাটা ছিল, এই সামন্তটা থেকে আমরা কি করব? আমরা সামন্ত থেকে পুঁজিবাদে চলে যাব। এই যে ব্যাপারটা ছিল এটাই হইলো রেনেসা। আর এই রেনেসার সাথে আরো সম্পর্কিত বিষয় হইলো, এই সময় আগের যেগুলো কুসংস্কার মনে করা হইতো সেগুলোকে বাদ দিয়ে, যেমন চিত্র অঙ্কনের যে ব্যাপারটা, আগে তেমন একটা গুরুত্ব দেওয়া হইতো না এটাকে। চিত্র অঙ্কনের দিকে, তারপরে বিল্ডিং নির্মাণ, এই দিকে যত কিছু আছে সবকিছু হয় এই রেনেসা যুগে। এই যে রেনেসা যুগে, রেনেসার সাথে জড়িত দুইজন ব্যক্তি রয়েছে। আমরা কতদিন আলোচনা করেছিলাম, আমি জাস্ট এমনিতে একবার করে দেখাই দিচ্ছি আপনাদের। কতদিন এটা নিয়ে আমি ডিটেলস আলোচনা করে ফেলছি। দুইজন ব্যক্তি ছিল, একজন হইলো রেনেসার বরপুত্র। রেনেসার বরপুত্র, এই হইলো নিকোলা ম্যাকিয়াভেলি। নিকোলা ম্যাকিয়াভেলি। আরেকজন ছিল আমাদের, ইনি হইলো অগ্রদূত। অগ্রদূত যিনি ছিল লিওনার্দো দা ভিনসি। জাস্ট ভিনসি লিখলাম এখানে। একজন কি ছিল? বরপুত্র। বরপুত্র বলতে বোঝানো হয় শ্রেষ্ঠ পুত্র। শ্রেষ্ঠ পুত্র বোঝানো হয় বরপুত্র। রেনেসার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নিকোলা ম্যাকিয়াভেলি। তার অন্যতম যে গ্রন্থ সেটা ছিল দা প্রিন্স। এই দা প্রিন্স অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই রেনেসার সংগঠনে। আর নিকোলা ম্যাকিয়াভেলি, ইনারও জন্ম ওই ইতালিতে, আর ইতালি থেকে রেনেসাটা শুরু হয়। তারপরে দেখি, রেনেসাঁ শুরু হচ্ছে, আমরা কিন্তু অ্যাকচুয়ালি রোমান এম্পায়ারের যে ব্যাপারটা, বাইজেন্টাইন সাম্রাজ্য, এটার কথা বলতেছি। কারণ কি জানেন, মধ্যযুগে কিন্তু নির্দিষ্ট কিন্তু জাতি রাষ্ট্র ছিল না। নির্দিষ্ট কোনো জাতি রাষ্ট্র ছিল না। সেই সময় কি ছিল? এম্পায়ার ছিল বা সাম্রাজ্য ছিল। আর মধ্যযুগে যেটা বিরাজ করতেছিল সেটা হলো রোমান এম্পায়ার। রোমান এম্পায়ার ছিল সেই সময়। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। তো নিকোলা ম্যাকিয়াভেলি, যাকে কি বলা হচ্ছে? এই রেনেসার বরপুত্র বলা হচ্ছে। এর আরেকটা উপাধি কি? আরেকটা উপাধি হলো আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক। আরেকটা বিষয় আছে আমাদের ভারতের সাথে সম্পর্কিত, সেটা হলো ভারতের ম্যাকিয়াভেলি। ভারতের ম্যাকিয়াভেলি, ভারতের ম্যাকিয়াভেলি বলা হয় চাণক্যকে। চাণক্য, আমরা জানি চাণক্যর অন্যতম একটা গ্রন্থ আছে, তার নাম হইলো অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র, যদিও এই নামটা অর্থশাস্ত্র মানে ধন সম্পদের বিষয়টা আমরা হয়তো বুঝতে পারতেছি, কিন্তু এখানে বেশিরভাগ আলোচনা রয়েছে সমাজ রাষ্ট্র নিয়ে। সমাজ রাষ্ট্র নিয়ে, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এই অর্থশাস্ত্রে। এই জন্যই ম্যাকিয়াভেলির সাথে তুলনা করা হয়, কারণ ম্যাকিয়াভেলি হইলো আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক। তারপরে আমরা দেখি চলেন ভিনসির। ভিনসি, ইনি একই সাথে চিত্রশিল্পীও ছিল এবং চিত্রশিল্পী প্লাস বিজ্ঞানী ছিল। বিজ্ঞানের ক্ষেত্রেও এনার অনেক অবদান ছিল।
এই লিওনার্দো দা ভিঞ্চি। ইনি অনেকগুলো চিত্র অঙ্কন করেন, যার মধ্যে অন্যতম ছিল মোনালিসা। মোনালিসা, তারপরে ভিক্টোরিয়ানো মানব, লেডি উইথ অ্যান এয়ারমাইন, এই সম্পর্কে আমি ডিটেলস বলেছিলাম। তো দেখেন, রেনেসার অংশ হইলো, এই রেনেসার মুভমেন্টের অংশ হইলো রিফরমেশন মুভমেন্ট। রিফরমেশন মুভমেন্ট, আমরা এখন রিফরমেশন মুভমেন্ট থেকে একটু ডিটেলস করবো যতটুকু আমাদের জানা প্রয়োজন। রিফরমেশন মুভমেন্ট, তো আমরা যদি একটু শব্দ ব্যাখ্যা করি, রিফরমেশন, এখানে কোন কোন শব্দ রয়েছে? রি আর ফরমেশন। ফরমেশন মানে কি? ফরমেশন মানে হইলো গঠন, আর রিফরমেশন মানে কি? পুনরায় গঠন করা, অর্থাৎ পুনর্গঠন। পুনর্গঠনকে কি বলা হচ্ছে? রিফরমেশন বলা হচ্ছে। আর মুভমেন্ট মানে কি? আন্দোলন, বা আমরা বলতে পারি যে আন্দোলনই আমরা বলি, চলেন। পুনর্গঠন এটা হলো কি? একটা আন্দোলন। আন্দোলন, পুনর্গঠন, এই শব্দটা যদি আমরা আরেকটু ভালো দেই এর সাথে মিলানোর জন্য, সেটা পুনর্গঠনকে কি দিব আমরা? সংস্কার। তাহলে কি হইলো এটা? সংস্কার আন্দোলন। তার মানে রিফরমেশন মুভমেন্ট একটা সংস্কার আন্দোলন, যে কোনো একটা বিষয়ের সংস্কার আন্দোলন হবে রিফরমেশন মুভমেন্ট। এখানে তাহলে কোন বিষয়ের সংস্কারের কথা বলা হচ্ছে? এখানে একটা ধর্মের সংস্কারের কথা বলা হচ্ছে, সেটা হলো খ্রিস্টানিটি। খ্রিস্টান ধর্মের সংস্কারের কথা বলা হচ্ছে। তাহলে খ্রিস্টান ধর্ম সংস্কার আন্দোলন, খ্রিস্টান ধর্ম সংস্কার আন্দোলন। আন্দোলন, যেই সময় ব্রিটিশরা পুরো পৃথিবীতে দাপিয়ে চলতেছে, সেই সময় তাদের নিজেদের মধ্যে জাতীয়তার ভাঙ্গন শুরু হয়ে যায়। তৎকালীন কিন্তু মানে তাদের যে ভিত্তি ছিল, যে জাতীয়তাবাদ ছিল কিন্তু ধর্মভিত্তিক। এই খ্রিস্টানের মধ্যে দুইটা অংশে বিভক্ত হয়ে যায়। এই দুইটা অংশে বিভক্ত হয়ে যাওয়ার অন্যতম কারণ হইলো আন্দোলনের সময় যে দুইটা অংশে বিভক্ত হয়, এক হইলো ক্যাথলিক, ক্যাথলিক, আর একটা হইলো প্রোটেস্টান্ট, প্রোটেস্টান্ট। ক্যাথলিক যারা ছিল, তারা সেই সময়কার এই যে খ্রিস্টান ধর্মগুরু যারা ছিল, পোপের কথা শুনতো, তার মানে এরা হইলো পোপের অনুসারী, পোপের অনুসারী। তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার। তার মানে ক্যাথলিক যারা, তারা কি? তারা হইলো পোপের অনুসারী। এই ক্যাথলিক যারা, অর্থাৎ খ্রিস্টান ধর্ম প্রোটেস্ট্যান্ট হওয়ার আগে পর্যন্ত যে অবস্থায় ছিল, খুব বাজে একটা অবস্থার মধ্যে ছিল। বাজে অবস্থার মেইন কারণ হইলো, দেখেন এই সময় এরা কি করে? টাকার বিনিময়ে, টাকার বিনিময়ে তারা জান্নাত বিক্রি করে, জান্নাত বিক্রি। তারপরে বাইবেলের যে আইনগুলো ছিল না, সেগুলো তারা নিয়ে আসছে। মামাতো, তারপরে চাচাতো, মামাতো চাচাতো মানে মামাতো খালাতো আর কি, মামাতো চাচাতো খালাতো, এই যে ভাই বোন, এই নিজেদের মধ্যে বিবাহ সেই সময় ছিল না, নিষিদ্ধ ছিল। কিন্তু আপনি যদি পোপকে টাকা দিতেন, মানে এক প্রকার ধর্ম ব্যবসা, এই পোপকে যদি আপনি টাকা দিতেন, তাহলে এগুলো আপনার জন্য হালাল ছিল। তার এমন পর্যায়ে এসে বলে যে আমাদের টাকা দাও, আমরা কি করব? তোমাদেরকে জান্নাতের টিকিট দিয়ে দিব। টাকার বিনিময়ে তারা জান্নাতের টিকিট বিক্রি করা শুরু করে দেয়। এই যে ব্যাপারটা শুরু হয়, তখন একজন ব্যক্তি, দেখেন দীর্ঘদিন পর্যন্ত কিন্তু একটা ব্যাপার যদি চলতে থাকে, অন্যায় অবিচার, এক সময় না এক সময় সেটার প্রতিরোধ গড়ে উঠবেই। এই প্রতিরোধটা গড়ে ওঠে এই যে প্রোটেস্ট্যান্ট আন্দোলনের মাধ্যমে। প্রোটেস্ট্যান্ট আসলে কারা ছিল? যারা পোপের বিরুদ্ধে, আপনি লেখেন এগেইনস্ট অফ পোপ, এগেইনস্ট অফ পোপ, এগেইনস্ট অফ পোপ। এটার মেইন যে ব্যাপারটা ছিল, সেটা হইলো আমাদের মার্টিন লুথার। আচ্ছা, আমি পুরোটা একটু ইয়ে করে দিই। মার্টিন লুথার আমাদের আন্দোলনের নায়ক, মার্টিন লুথার। মার্টিন লুথার কি করে? সর্বপ্রথম পোপদের যে দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে। দুর্নীতির বিরুদ্ধে কি করে? আন্দোলন গড়ে তোলেন। আচ্ছা, এটা গড়ে তোলেন। সর্বপ্রথম মার্টিন লুথার কি করেন? পোপের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে। এটা কিন্তু মার্টিন লুথার কিং জুনিয়র না, এটা জাস্ট মার্টিন লুথার, যিনি কে ছিল? একজন জার্মান ধর্ম সংস্কারক ছিল, জার্মান ধর্ম সংস্কারক ছিল, বা বলতে পারেন যে তিনি একজন যাজকও ছিল, যে কোনো একটা অপশনে থাকতে পারে। যখন বলা হবে যে মার্টিন লুথারকে, ইনি একজন কি? জার্মান ধর্ম সংস্কারক বা জার্মান যাজক ছিল, যার হাত ধরে গড়ে ওঠে কি? প্রোটেস্ট্যান্ট আন্দোলন। তাহলে খ্রিস্টান ধর্মের মধ্যে দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়, একটা পোপের বিরুদ্ধে, আর একটি কি হয়? আর একটা হলো মার্টিন লুথারের পক্ষে। এই আন্দোলনের বিভক্ত হয়ে যাওয়ার কারণে ধর্মীয় ব্যাপার কিন্তু অনেক বড় একটা ইস্যু, যার কারণে ইউরোপে যুদ্ধ শুরু হয়ে যায়। ইউরোপে বিভিন্ন দেশের মধ্যে কি শুরু হয়ে যায়? যুদ্ধ হয়।
যেটার নাম ছিল ধর্মযুদ্ধ। যেটার নাম কি ছিল ভাই? ধর্মযুদ্ধ বা 30 বছরের যুদ্ধ। যেটা এই যে 1618 থেকে 1648 পর্যন্ত বিরাজমান ছিল। তাহলে দেখেন, ইউরোপের যে ধর্মযুদ্ধ যেটা হয়েছিল বা ইউরোপের 30 বছরের যে যুদ্ধটা হয়েছিল, এটা মেইনলি কিসকে কেন্দ্র করে? এটা মেইনলি ছিল রিফরমেশন মুভমেন্ট, মানে ধর্ম সংস্কার আন্দোলন। এটাকে কেন্দ্র করে ইউরোপের বিভিন্ন দেশ যুদ্ধে জড়িয়ে পড়ে। তারা বলে যে না, আমরা, একজন বলে যে আমরা পোপের পক্ষে, আর একজন বলে যে আমরা প্রোটেস্ট্যান্ট যারা আছে তাদের পক্ষে। এই ঝামেলা হওয়ার কারণে এই ব্যাপারটা শুরু হয়ে যায়। আগের মানুষ তো তেমন একটা মানে অভিজ্ঞ ছিল না, তারা অনেকেই বাইবেল পড়তে পারতো না, যার কারণে পোপ যেটা বলতো তারা সেইটাই মেনে নিত। বাট পরে প্রোটেস্ট্যান্ট আন্দোলন যখন শুরু হয়ে যায়, বাইবেলের অনুবাদ করা হয়, বাইবেলকে সবাইকে পড়তে দেওয়া হয়, তারপরে এই আন্দোলনটা শুরু হয়ে যায়। এখানে বেশিরভাগ ছিল মেইনলি শিক্ষিত সমাজ, আর পোপের যারা অনুসরণ করতো এরা বেশিরভাগ ছিল অভিজাতরা ছিল এদের সাথে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। আপনার এগুলো প্রশ্ন আসবে না, আপনার জাস্ট আসতে পারে যে রিফরমেশন মুভমেন্ট আন্দোলনের নায়ক কে? আন্দোলনের নায়ক হইল মার্টিন লুথার। জাস্ট এটা আপনি নোট করে নেবেন এখান থেকে, তাহলে আপনার হয়ে যাবে। আর বোঝার জন্য যে রিফরমেশন, হ্যাঁ বলেন। ভাই পোপটা কি? পোপ হইলো ধর্মগুরু, খ্রিস্টানদের যে ধর্মগুরু তাকে বলা হয় পোপ। ধর্মগুরু একেবারে যে লিডার আর কি, এদেরকে বলা হচ্ছে কি ধর্মগুরু। পোপের যে ধর্মটা, এটা মনে করেন একটা সেকেলে বলা চলে, একবারে প্রাচীনের যেটা ছিল সেটা। পরে প্রোটেস্ট্যান্ট এরা বিভিন্ন ধরনের যে আইন যেগুলো ছিল মানুষদের মধ্যে, যেগুলো মানে আমাদের মনে হচ্ছে যে এটা ঠিক, বাট পোপ অনুযায়ী এটা ভুল, কিন্তু এটাকে সংস্কার করে বলা হয়েছে যে না এটা ঠিক আছে। এরকম করে প্রোটেস্ট্যান্ট করে। বাইবেলের মধ্যে কিন্তু অনেক সংস্করণ করা হয়, অনেক ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছে। এখনকার বাইবেল কিন্তু আগের যে বাইবেল সেটার সাথে মিল নাই এই আন্দোলনের সময়। এবং পোপরা নিজেরাই এই কাজগুলো করছে। তারা করছে কিসের লোভে? টাকার লোভে। টাকাই সবকিছু। আশা করি বিষয়টা ক্লিয়ার। পোপ মানে এখানে ধর্মগুরুর কথা বলা হচ্ছে। দেখেন, রিফরমেশন মানে পুনর্গঠন, মুভমেন্ট মানে সংস্কার। তাহলে কি এখানে একটা ধর্ম সংস্কার আন্দোলনের কথা এখানে বলা হচ্ছে, যার কারণে পরবর্তীতে কি হয়, ইউরোপে যুদ্ধ শুরু হয়ে যায়, যেটার নাম হলো ধর্মযুদ্ধ বা 30 বছরের যুদ্ধ, যেটা স্থায়ী ছিল 1618 থেকে 1648 সাল পর্যন্ত। আচ্ছা, তারপরে চলো আমরা এটা দেখি, ওয়েস্টফালিয়া শান্তি চুক্তি। এই যে ইউরোপে ধর্মযুদ্ধ চলতেছে, এই যে ধর্মযুদ্ধ, এই ধর্মযুদ্ধটাকে বাতিল করার জন্য ইউরোপে আরেকটা যুদ্ধ চলতেছিল 80 বছর ধরে। একটা হলো 80 বছরের যুদ্ধ, 80 বছরের যুদ্ধ, আর একটা হলো 30 বছরের যুদ্ধ। 30 বছরের যুদ্ধ, এই দুইটা যুদ্ধের অবসান ঘটাতে চাচ্ছিল ইউরোপীয়রা। তখন তারা কি করলো, জার্মানির ওয়েস্টফেলিয়ায় একটা সম্মেলন করলো। ওয়েস্টফেলিয়ার অবস্থান কোথায়? জার্মানিতে। জার্মানির ওয়েস্টফেলিয়াতে তারা সবাই মিলে একটা আলোচনা করলো। আলোচনা করার মাধ্যমে তারা কি করলো, যে একটা চুক্তি করতে পারি আমরা। সেই চুক্তিটার নাম দেওয়া হয় ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তি। আমরা জানি যে বিভিন্ন ধরনের চুক্তি, তারপরে বিভিন্ন ধরনের যুদ্ধের নাম, এগুলো কিন্তু বেশিরভাগ স্থান কেন্দ্রিক হয়েছে। ঠিক একই রকম ভাবে জার্মানির ওয়েস্টফেলিয়ায় তারা যে সম্মেলন করেছিল, সেটার উপর ভিত্তি করে, ওই জায়গাটার উপর নাম ভিত্তি করে এই চুক্তিটার নাম কি দেওয়া হয়েছিল? ওয়েস্টফালিয়া শান্তি চুক্তি। যেটা হয়েছে কবে? 1648 সালে। এই ওয়েস্টফালিয়া শান্তি চুক্তির মাধ্যমে ইউরোপে 80 বছরের যুদ্ধ, যেটা ডাচ স্পেনদের মধ্যে হচ্ছিল, তারপরে 30 বছরের যুদ্ধ, যেটা ধর্মযুদ্ধ চলতেছিল এক দেশ আরেক দেশের সাথে, এই যুদ্ধগুলোর কি হয়ে যায়? অবসান হয়ে যায়। অবসান হয়ে যায়। ভাই 80 এখানে বছর বছরের যুদ্ধটা কার কার মধ্যে হয়েছিল জানি? বুঝি নাই। ধর্মযুদ্ধ না ভাই, 80 বছরের যুদ্ধটা। আহ ডাচ স্পেন ডাচ আর স্পেনদের মধ্যে হয়েছিল। আর ধর্মযুদ্ধটা প্রায় বলতে গেলে পুরো ইউরোপ জুড়ে ছড়ে পড়ছিল। এই ব্যাপারটা অনেক বেশি খারাপ ছিল এদের মধ্যে, ইউরোপের। আর ইউরোপেরা যদি এই সময় খ্রিস্টানিটির যে দুইটা ভাগ যদি না হয়ে যাইতো, তাহলে কখনোই পরবর্তীতে আমেরিকা আসতে পারতো না। আমেরিকা দেখি যে আমরা 1776 সালে স্বাধীন হয় যখন ব্রিটেনের কাছ থেকে, এটাও কিন্তু পারতো না তারা, যদি তারা এই যে ধর্মযুদ্ধের এগুলোতে লিপ্ত না হয়ে যেত। অনেক বড় একটা শক্তিশালী হয়ে থাকতো, জাতীয়তা এদের মধ্যে থেকে ভেঙে যায় পরবর্তীতে। আচ্ছা, তো এটাতে মোট 3টা চুক্তি হয়। 3টা চুক্তি হয়। এটাতে মোট কয়টা চুক্তি হয়? 3টা চুক্তি হয়। ওয়েস্টফেলিয়া থেকে যদি কখনো প্রশ্ন আসবে যে ওয়েস্টফেলিয়া, এটার অবস্থানটা আসলে কোথায়? ওয়েস্টফেলিয়ার অবস্থান কোথায়? জার্মানিতে।
জার্মানিতে। আর এখানে মোট কয়টা চুক্তি হয়েছে? 3টা চুক্তি হয়েছে। মোট হয়েছে কয়টা চুক্তি? 3টা চুক্তি। জাস্ট এই দুইটা ইনফরমেশন ওয়েস্টফালিয়া শান্তি চুক্তির সাথে লিখে রাখেন, তাহলেই হয়ে যাবে। যদি একেবারে গভীর ইন্টারন্যাশনাল থেকে প্রশ্ন করে তাহলে এটা আসতে পারে। আর যেহেতু আমাদের এনএসআ থেকে মাঝে মধ্যে প্রশ্ন চলে আসে, সেই জন্য একটা মিল রেখে আমি 3টা পড়াইলাম। দেখেন আমি একটু যদি কম্বিনেশন করার চেষ্টা করি, এটা একটু ভালোভাবে বোঝেন। রেনেসা, রেনেসা জাস্ট একটা কি শিল্প আন্দোলনের নাম, যার মধ্যে আপনি মনে করেন অন্ধকার থেকে আপনি আলোতে আসবেন, এত যতগুলো আন্দোলন চলছে সবগুলোই পড়বে কার মধ্যে? এই রেনেসার মধ্যে পড়ে যাবে। রিফরমেশন মুভমেন্ট যেটা, এটাও কিন্তু এই রেনেসার মধ্যে পড়ে যায়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এই রিফরমেশন মুভমেন্টের কারণে কি হয়ে যায়? ইউরোপে ধর্মযুদ্ধ শুরু হয়ে যায়। সেটার জন্য ওয়েস্টফালিয়া শান্তি চুক্তি করা হয়, যাতে আমরা ধর্মযুদ্ধ আর করব না। 3টা কিন্তু একই সাথে। এখানে একটা সাল লিখে রাখছি 1453। 1453 এটা ইসলামের সাথে জড়িত একটা অনেক গুরুত্বপূর্ণ একটা সাল। কেউ বলতে পারবেন? আমাদের ঐতিহ্য বলা চলে। আচ্ছা, এই 1453-তে আমরা কনস্টান্টিনোপল দখল করি। কনস্টান্টিনোপল, কনস্টান্টিনোপল আমরা জয় করেছি এই 1453 সালে। 1453 সালে সেই সময় দুইটা সাম্রাজ্য ছিল যাদের মধ্যে যুদ্ধ হয়। এক নম্বর হলো বাইজেন্টাইন সাম্রাজ্য, যেটা ছিল খ্রিস্টানদের, ভার্সেস আমাদের ছিল অটোম্যান এম্পায়ার। এই দুইটার সাথে যুদ্ধ হয় এবং অটোম্যান এম্পায়ার এখানে বিজয় লাভ করে। আর কনস্টান্টিনোপল বিজয়ের কথা কিন্তু আমাদের ইসলামে হাদিসেও রয়েছে, এটা যে কনস্টান্টিনোপল বিজয় করা হবে, যেটার বর্তমান অবস্থান কোথায়? তুরস্কের ইস্তাম্বুলে। এই কনস্টান্টিনোপল বিজয় করে অটোম্যান এম্পায়ারের দ্বিতীয় মেহমেদ। দ্বিতীয় মেহমেদ ইনি জয় করে। এনার উপর বিভিন্ন ধরনের সিরিজ রয়েছে। একটা বের হয়েছিল, সিজন 1 দেখছিলাম, অনেক ভালো লাগছিল, বাট সিজন 2 কি আসছে কিনা সঠিক জানি না। সেই সময় মানে ও যে ছোট থেকে এই যে সুলতান দ্বিতীয় মেদ, অনেক বেশি ট্যালেন্টেড একজন পার্সন ছিল। উনি একেবারে ডিরেক্ট যে এই কনস্টান্টিনোপলের উপর আক্রমণ করবে, সে ছোট থেকেই পরিকল্পনা করতো, বিভিন্ন ধরনের ছোট ছোট বোমা বানাতো আর কি, সেটা তার উপর আক্রমণ করতো। মানে তার ইচ্ছাই ছিল যে কি করবে, তিনি কনস্টান্টিনোপল জয় করবে। কনস্টান্টিনোপল জয় করা হয় 1453-তে। অনেকেই বলে যে কনস্টান্টিনোপলের পরাজয়ের মধ্য দিয়ে বা পরাজয়ের মাধ্যমে আহ ইউরোপেরা আধুনিক যুগে প্রবেশ করে। ইউরোপেরা আধুনিক যুগে প্রবেশ করে। দেখেন ইউরোপের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে কিন্তু আধুনিক যুগে প্রবেশ করছে। আমাদেরটা যদি একটু বলি, দেখেন আমাদের এনশিয়েন্ট পিরিয়ড ছিল কত সাল পর্যন্ত? 1204 সাল পর্যন্ত। 1204 সালে যখন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি আমাদের এখানে আক্রমণ করলো, তার মাধ্যমে আমাদের কি হলো? প্রাচীন বাংলার যে ইতিহাস সেটা সমাপ্ত হয়ে গেল। প্রাচীন বাংলার ইতিহাস সমাপ্ত। প্রাচীন বাংলার ইতিহাস সমাপ্ত হয় কখন? 1204-এ, যখন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি আক্রমণ করে। এই 1204 থেকে কি শুরু হয়ে যায়? আমাদের মধ্যযুগ শুরু হয়ে যায়। মধ্যযুগ শুরু হয়ে যায়। এই মধ্যযুগ চলে পলাশীর যুদ্ধ পর্যন্ত। 1757 সালে যখন পলাশীর যুদ্ধ হয়, তারপর থেকে আমরা আধুনিক যুগে উত্তরণ করি। তাহলে 1757-তে আমরা পলাশীর যুদ্ধের মাধ্যমে কি করি? আধুনিক যুগে প্রবেশ করি। তাহলে বিষয়টা বুঝতে পারছেন যে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে আধুনিক যুগে প্রবেশ করেছে। যেমন আমরা আধুনিক যুগে প্রবেশ করেছি 1757-তে। আবার দেখতে পাচ্ছি কনস্টান্টিনোপলের এই এলাকাতে এরা আধুনিক যুগে প্রবেশ করেছে কত? 1453 সালে। তার মানে ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন জায়গা বিভিন্ন সময়ে আধুনিক যুগে প্রবেশ করেছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। এটা কি বুঝতে পারছেন? আমাদের যে যুগের কথাটা বললাম, আমাদের একবারে শুরু থেকে 1204 পর্যন্ত ছিল এনশিয়েন্ট পিরিয়ড, তারপরে মিডিয়াবল পিরিয়ড ছিল যেটা উপমহাদেশীয় শাসনামল, মুসলিম শাসনামল যেটা ছিল সেইটা। তারপরে যখন 1757 সালে আমাদের উপর আক্রমণ করা হয় আর কি, মানে যুদ্ধ চলে আর কি, পলাশীর যুদ্ধ, তারপর যখন আমরা পরাজয় বরণ করি, তার মাধ্যমে আমরা আধুনিক যুগে প্রবেশ করি। আশা করি বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, 1453 আমাদের শেষ। এখন আমরা দেখব ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব। এটাও আবার এই রিফরমেশন মুভমেন্ট এটার সাথে সম্পর্কিত। ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব হওয়ার প্রধান যে কারণ সেটা ছিল রাজা দ্বিতীয় জেমস। রাজা দ্বিতীয় জেমস। আচ্ছা দেখো, রাজা দ্বিতীয় জেমস ইনি কি করে? লাগছিল না। রাজা দ্বিতীয় জেমস ইনি কি করে? পুনরায় ক্যাথলিক তন্ত্র, ক্যাথলিক তন্ত্র গঠনে উদ্যত হন। একটাবার খেয়াল করেন, এই রাজা দ্বিতীয় জেমস আবার কি করে? পুনরায় ক্যাথলিক তন্ত্র গঠনে উদ্যত হন।
ভাই আমরা দেখেন এই বাজে অবস্থা ছিল আমাদের রিফরমেশন মুভমেন্ট, মানে ওদের বাজে অবস্থা ছিল, ধর্মযুদ্ধ হয়েছে, ও নিজেদের মধ্যে একতা ভেঙে গেছে, একতা না ভাঙলে তারা পুরো পৃথিবী শাসন করত। সেই সময়ে কিন্তু বলা হইতো যে ব্রিটিশদের সূর্য কখনো ডুবতো না, ব্রিটিশদের সূর্য কখনো কখনো ডুবতো না, ব্রিটিশদের সূর্য কখনো ডুবতো না, এবং পুরো বিশ্বের বাজার হইল কে? ব্রিটিশ। পুরো বিশ্বের বাজার হইল ব্রিটিশ। আশা করি এটা আপনারা বোঝেন যে ব্রিটিশদের সূর্য কখনো ডুবতো না মানে কি? মানে হইলো পুরো পৃথিবী জুড়ে ব্রিটিশদের আধিপত্য ছিল, পুরো পৃথিবী জুড়ে প্রায় ব্রিটিশদের আধিপত্য ছিল। তো পুরো পৃথিবী তো একসাথে কখনো দিন রাত হবে না ভাই। তো এক জায়গায় যদি দিন হয়, আর এক জায়গায় রাত, আর এক জায়গায় যদি রাত হয়, তাহলে আর এক জায়গায় দিন। তার মানে সূর্য কখনো ডুবতো না। তাহলে আমরা বুঝতে পারছি বিষয়টা যে ব্রিটিশদের সূর্য কখনো ডুবতো না মানে কি? তাদের আধিপত্য পুরো পৃথিবীর বিভিন্ন স্থান জুড়ে ছিল, যার কারণে বলা হয়তো ব্রিটিশদের সূর্য কখনো ডুবতো না। আর পুরো পৃথিবীর বাজার সৃষ্টি করছিল এই ব্রিটিশরা। বাট নেপোলিয়ন বোনাপার্ট এটা চাচ্ছিল না, যার কারণে প্রায় সময় ব্রিটিশদের সাথে ফ্রান্সের যুদ্ধ হইতো। আচ্ছা, আমরা দেখবো এই যে ওয়াটারলু যুদ্ধ, তারপর ট্রাফালগার, এগুলোর সাথে সম্পর্কিত কিন্তু ব্রিটিশ। আচ্ছা, আমরা এখানে একজন ব্যক্তির নাম পাইলাম, তিনি হইল রাজা দ্বিতীয় জেমস। রাজা দ্বিতীয় জেমস। রাজা দ্বিতীয় জেমস কি করতে চাইলো? ক্যাথলিক তন্ত্র পুনর্গঠন করতে চাইলো। এটা কি জনগণ মেনে নেবে? কখনোই তারা মানবে না। তো দেখেন বর্তমান অবস্থার কথা যদি বলি, আমরা অনেক কষ্ট করে কি করলাম? আওয়ামী লীগদের বের করে দিলাম। এখন যদি বিএনপি আসে এই মুহূর্তে ক্ষমতা নেওয়ার জন্য, তাহলে কি আমরা তাদেরকে মানবো? একদম কিন্তু আমরা মানবো না। ঠিক এরকম ভাবে এই সময় অনেক আন্দোলন হইলো। এই আন্দোলনের মাথায় কি হয়ে গেল? এই যে 1689 সালে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, বিল অফ রাইটস স্বাক্ষরিত হয়। বিল অফ রাইটস স্বাক্ষরিত হয়, এটা কিন্তু ইউকে। এটা কাদের? ইউকে। আর ইউএস বিল অফ রাইটস যেটা যেটা সংবিধানের 10টা সংশোধনী, ওইটা কিন্তু আলাদা। এই বিল অফ রাইটস স্বাক্ষরিত হয় কবে? 1689 সালে। আপনার প্রশ্ন আসতে পারে গ্লোরিয়াস রেভলিউশন এটার কথা উল্লেখ না থাকলে যে ইউকে বিল অফ রাইটস এটা কত সালে স্বাক্ষরিত হয়? ইউকে বিল অফ রাইটস এটা স্বাক্ষরিত হয় হইল 1689 সালে। আন্দোলন শুরু হয়েছে, মাত্র 1 সাল বিরাজমান ছিল। এর মাঝেই শেষের যে সাল 1689 সালে কি হয়? বিল অফ রাইটস স্বাক্ষরিত হয়। আর একটা কিন্তু আছে 1215, যেটা ম্যাগনা কার্টা, এটা কিন্তু আলাদা। ম্যাগনা কার্টা এটা কিন্তু আলাদা ভাই। 1215 সালে ম্যাগনা কার্টা। ম্যাগনা কার্টার মূল যে লক্ষ্য ছিল সেটা কি? সেটা হলো রাজার ক্ষমতা খর্ব করা। রাজার ক্ষমতা ক্ষমতা খর্ব করা। আর এইটার যে মূল উদ্দেশ্য ছিল সেটা হলো সংসদে একেবারে ভালোভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা। লিখে নেন, এটার উদ্দেশ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা। গণতন্ত্র প্রতিষ্ঠা। আর এখানে মেইনলি যে ব্যাপারটা ছিল সেটা হলো রাজার ক্ষমতা খর্ব করা। রাজার যে ধন সম্পদ ছিল সেটার উপর তারা কর আরোপ করে। কর আরোপ, সেই জন্য এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় হইল রাজার খর্ব করার অধিকার। আমরা বলতে পারি যে ম্যাগনা কার্টা। এই ম্যাগনা কার্টার সাথে কিন্তু আমাদের বাংলাদেশে একটা ইতিহাস জড়িত, সেটা হলো 6 দফা। 6 দফা, যাকে কার সাথে তুলনা করা হয়? ম্যাগনা কার্টার সাথে তুলনা করা হয়। ম্যাগনা কার্টার বিষয়টা আমরা কি দেখলাম? যে রাজার ক্ষমতাটা এখানে খর্ব করা হয়েছে। 6 দফার মেইন যে দফা ছিল সেটা কি? প্রাদেশিক স্বায়ত্ত শাসন। প্রাদেশিক স্বায়ত্ত শাসন। প্রাদেশিক স্বায়ত্ত শাসন ছিল। তার মানে কি? এখানে পাকিস্তানের যে ক্ষমতাটা, কেন্দ্রীয় সরকার হিসেবে যে ক্ষমতাটা পরিচালনা করতেছে তারা, সেই ক্ষমতাটা হারাই ফেলবে। আমাদের উপর যে আধিপত্য বিস্তার করতেছিল, যেভাবে শোষণ করতেছিল, সেটা তারা আর পারবে না। তার মানে এখানেও কিন্তু ক্ষমতা খর্ব হওয়ার যে ব্যাপারটা এইটা রয়েছে। এই জন্যই কিন্তু 6 দফার সাথে কার তুলনা করা হইতো? ম্যাগনা কার্টার তুলনা করা হইতো, যেটা 1215 সালে স্বাক্ষরিত হয়। ম্যাগনা কার্টার মেইন যে উদ্দেশ্য ছিল সেটা হলো রাজার ক্ষমতাটা খর্ব করা। আর এই যে ইংল্যান্ডের যে গ্লোরিয়াস রেভলিউশন যেটা হয়েছিল, সেটার মাধ্যমে কি হয়েছে? বিল অফ রাইটস স্বাক্ষরিত হয়েছে। এটা হলো ইউকে বিল অফ রাইটস। আর ইউএস বিল অফ রাইটস যেটা, সেটা সংবিধানের 10টা সংশোধনীকে বোঝানো হয়। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। এই আন্দোলনের মূল যে ব্যাপারটা ছিল সেটা হলো কি? গণতন্ত্র প্রতিষ্ঠা করা। যে রাজা যেটা ইচ্ছা করলো সেটাই হবে না, আমরা যারা সংসদের পার্সন রয়েছে আমাদের থেকে অবশ্যই কি করতে হবে? অনুমতি নিতে হবে। এরকম ব্যাপারটা ছিল। আচ্ছা, আমাদের এই চারটা মোটামুটি শেষ। রেনেসাঁ, রিফরমেশন, ওয়েস্টফালিয়া। তারপর এখন যাব আমরা
আমেরিকার স্বাধীনতা যুদ্ধ। আমাদের আজকে আলোচনার টপিক অনেক কম। আমেরিকার স্বাধীনতা যুদ্ধ 1400, আচ্ছা 1492 কলম্বাস। আচ্ছা আপনাদেরকে কোশ্চেন করি, আমেরিকা আবিষ্কার করা হয় কবে? একজন বলি। 1492 1498 48 বা এরকম টাইম হবে। হ্যাঁ 1492 আমি লিখে রাখছি। 1492 এ ইতালীয় নাবিক, ইনি কিন্তু ইতালীয় নাবিক ছিল, ইতালীয় নাবিক কলম্বাস, তিনি কি করে আমেরিকা আবিষ্কার করে। আমেরিকা কি করছে? আবিষ্কার করছে। আচ্ছা এই আবিষ্কার এটা কি ডিসকভারি হবে নাকি ইনভেন্ট হবে? মানে ইনভেনশন নাকি ডিসকভারি? ডিসকভার হবে ভাইয়া, আবিষ্কার তো করে নাই, উন্মোচন করছে, মানে সবাইকে পরিচয় করাই দিছে। তার মানে কি আমেরিকা তার আগে থেকে ছিল ওখানে? হ্যাঁ, আমেরিকার আগে থেকেই ছিল, উনি জানতো না। আচ্ছা গুড। তো দেখেন ব্যাপারটা হয়েছে কি, ইতালীয় নাবিক কলম্বাস কি করে আমাদের ভারতের দিকে আসতে চাইছিল। তারা আসতে চাইছিল কোন দিকে? পূর্বের দিকে। অর্থাৎ তারা পূর্বে আসতে চেয়েছিল। তো পূর্বে আসতে চাইলে আপনাকে কোন দিকে যাইতে হবে জানেন? পূর্বে আসতে চাইলে আপনাকে, পৃথিবী যেহেতু গোল, আপনাকে পশ্চিমে যাইতে হবে। ব্রিটিশরা এদিকে যদি পশ্চিমে যায় তাহলে সহজে কি যাইতে পারবে? এই পাশে পূর্বে যাইতে পারবে। তো এরা কি করে? সেই জন্য পশ্চিমের দিকে রওনা দেয়। পশ্চিমের দিকে রওনা, পশ্চিমের দিকে রওনা কারা দেয়? এই ইতালীয় নাবিক কলম্বাস কি করে? পশ্চিমের দিকে রওনা দেয়। উদ্দেশ্য ছিল আমাদের ভারতে আসা, বাট তারা রওনা দিয়েছে কোন দিকে? পশ্চিমের দিকে, যাতে সহজেই তারা পূর্বে অর্থাৎ প্রাচ্যে আমাদের এদিকে আসতে পারে, এই জন্য তারা রওনা দেয়। তো পশ্চিমের দিকে যারা যখন রওনা দেয় তখন তারা দেখতে পারে কি, যে এখানে একটা নতুন দেশ, এখানে মানুষ বসবাস করতেছে, নতুন একটা কি রয়েছে, এখানে দেশ রয়েছে। তখন তারা এটার নাম দেয় হইলো নতুন বিশ্ব, নিউ ওয়ার্ল্ড। তাদের কাছে এটার পরিচিত ছিল কি? নিউ ওয়ার্ল্ড, নিউ ওয়ার্ল্ড নামে পরিচিত ছিল তাদের কাছে। তো আশা করি বিষয়টা ক্লিয়ার, যে কলম্বাস 1492 সালে ভারতবর্ষে আসার জন্য রওনা দিয়েছিল, বাট সেটা ছিল পশ্চিম দিকে। পশ্চিম দিকে যখন তারা রওনা দেয় তখন কি করে? একটা নতুন অঞ্চল দেখতে পারে, যার নাম তারা দিয়েছিল কি? নিউ ওয়ার্ল্ড। সেটাই হইলো কি? আমেরিকা। এই জন্য আমেরিকার আবিষ্কার বলা হয় যে কলম্বাস আমেরিকা আবিষ্কার করছে। বাট আমেরিকা ছিল ভাই, উনি জাস্ট কি করছে? উন্মোচন করছে। এটাই হইলো মেইন কথা। আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো দেখেন আমেরিকা উন্মোচন করলো ইতালীয় নাবিকরা। এর পরবর্তীতে ব্রিটিশরা কি করে? ব্রিটিশরা আমেরিকার প্রায় 13টি রাজ্যে উপনিবেশ গড়ে তোলে, উপনিবেশ গড়ে তোলে। ব্রিটিশদের সেই সময় অঞ্চল যেটা ছিল, আর কি, তার তুলনায় তাদের যে খাবার দাবারের যে ব্যবস্থা সেটা তেমন একটা ভালোভাবে ছিল না। তারা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ঘটাইছে, যার মাধ্যমে ব্রিটিশরা কিন্তু অনেক আগে থেকে এগুলোতে এক্সপার্ট ছিল। আর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেটা, এটা কিন্তু অনেক পরে ঘটছে, ষোড়শের দিকে এসে। আচ্ছা দেখেন, সরি সপ্তদশের দিকে এসে। আচ্ছা এই যে ব্রিটিশরা, এনাদের অনেক বেশি কি ছিল? ধন সম্পদ ছিল। আগের কথা বলতেছি, আমি একটু আগের ইতিহাস থেকে আসি। অনেক বেশি ধন সম্পদ ছিল, বাট জনগণরা সে ধন সম্পদ কি করছে? আস্তে আস্তে খেয়ে একেবারে শেষের দিকে তারা কি করলো? বিভিন্ন দেশে রওনা দিয়ে দিল। কিসের জন্য? নিজেদের জীবিকা রক্ষা করার জন্য তারা বিভিন্ন দেশে রওনা দিয়ে দিল, বাণিজ্য করার জন্য। তো তখন তাদের মনে হইলো ইউরোপীয়দের কাছে ওই অঞ্চলটার নাম কি ছিল? নিউ ওয়ার্ল্ড। তখন তারা দেখলো যে আচ্ছা আমরা কিন্তু নিউ ওয়ার্ল্ডে যেতে পারি, কারণ সেখানে কি জনসংখ্যা কম, আমরা ওখানে আবাদপাতি ভালোভাবে করতে পারবো। তারপরে তারা একের পর এখানে আসা শুরু করে। আসে তারা কি করে? এদের উপর আধিপত্য বিস্তার শুরু করে। দুঃখজনক ভাবে সেই সময় মহামারীতে প্রায় বেশিরভাগ রিয়েল আমেরিকান যারা ছিল তারা কি হয়ে যায়? মারা যায়। বর্তমানে আমেরিকাতে কিন্তু রিয়েল আমেরিকা যারা আর কি, তারা কিন্তু সংখ্যায় অনেক কম। তার চাইতে বেশি আছে কারা? বেশি আছে হলো ব্রিটিশরা। ব্রিটিশরাই কিন্তু এই অঞ্চলে এসে বসবাস করা শুরু করে দেয়। পরবর্তীতে যখন 1500 আমরা দেখি চলেন 1576 যখন যুদ্ধ হয়, এখানে একটা মজার ব্যাপার ঘটে। এই 1776 যে যুদ্ধটা হয়েছে, এটা বেশিরভাগ হয়েছে ব্রিটিশ ভার্সেস ব্রিটিশ, ব্রিটিশ ভার্সেস ব্রিটিশ। কারণ বেশিরভাগ নাগরিক যারা আমেরিকান ছিল মহামারীতে বেশিরভাগ মারা যায়, আর ব্রিটিশরাই এখানে তারা আধিপত্য বিস্তার করা শুরু করে দেয়। তো দেখেন তাহলে তাদের মধ্যে যুদ্ধ কিসের জন্য হবে? প্রথমত কি ছিল? তারা এখানে এসে আধিপত্য বিস্তার করার চেষ্টা করতে চাচ্ছিল, এবং বিভিন্ন দেশ থেকে তারা কি নিয়ে আসতো? দাস নিয়ে আসতো, এখানে দাস নিয়ে আসতো। তো ব্যাপারটা এরকম ছিল। বাট যখন তারা অধিকাংশ মারা গেল, এখন দেখলো যে আচ্ছা আমরা যে দাস নিয়ে আসছি, আরো তো আমাদের দাস লাগবে, এখন আমরা কাদেরকে খাটাবো? খাটানোর লোক নাই। তখন ব্রিটিশরা নিজেদের মধ্যে নিজেরা কি করে?
ঝামেলা করা শুরু করে দেয়। এই ঝামেলাটা চলতে চলতে এক পর্যায়ে কি হয়ে যায়, এটা যুদ্ধের রূপ নেয়, আমেরিকার স্বাধীনতা যুদ্ধের রূপ নেয়। বাট দুঃখজনক ভাবে এখানে বেশিরভাগ যুদ্ধই করছে হইলো ব্রিটিশ ভার্সেস ব্রিটিশ, ব্রিটিশ ভার্সেস ব্রিটিশ এই যুদ্ধটা করেছে। আপনারা এগুলো ডিটেলস পরবর্তীতে পড়েন, বাট এখন এই দরকার নাই, জাস্ট কাহিনীটা একটু বললাম যে এখানে কিন্তু এরা কার কাছ থেকে স্বাধীনতা লাভ করছে, এরা কিন্তু ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করছে। ব্রিটেন, ব্রিটেনের উপনিবেশ ছিল কে, আমেরিকা। আমেরিকা কিন্তু কি ছিল, ব্রিটেনের উপনিবেশ ছিল, উপনিবেশ ছিল। উপনিবেশ মানে কি অ্যাকচুয়ালি, উপনিবেশ মানে হইলো এখানে মেইন একটা কি থাকবে, সাম্রাজ্য থাকবে। এই সাম্রাজ্যগুলো ছোট ছোট অঞ্চলের উপর অর্থনৈতিক রাজনৈতিক এইটার উপর আধিপত্য বিস্তার করবে, তারা সেটার অধিকারে নিয়ে নেবে। মেইনলি অ্যাকচুয়ালি আমাদের যে মেইন উপনিবেশের যে সংজ্ঞা, এটাতে অর্থনীতির কথা থাকলেও এরা সবসময় রাজনীতির দিকেই ঝুঁকে পড়ছে। যেমন আমাদের কিন্তু অর্থনীতি যদি আপনি কন্ট্রোল করতে চান, আপনাকে তো রাজনীতি লাগবে, রাজনীতি ছাড়া তো অর্থনীতি কন্ট্রোল করতে পারবেন না। আর বাংলাদেশে যত টাকা মারে সব তো রাজনীতিবিদরাই মারে আর কি। তো আমাদের এই দেশে তারাও কিন্তু এসে কি করছে, ব্যবসা করতে এসে রাজদণ্ডের মালিক হয়ে যায়, রাজদণ্ডের মালিক হয়ে যায়। তারা কি করে, একইভাবে অর্থনৈতিক ও রাজনৈতিক এই দুইটার উপরে কি করে, আধিপত্য বিস্তার করা শুরু করে দেয়। যখন তারা রাজনীতির মূলে চলে আসে, পুরো দেশটাই তখন তাদের কন্ট্রোলে চলে যায়। তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার। মেইন একটা থাকবে হইলো সাম্রাজ্য, তার ছোট ছোট অঞ্চল থাকবে যেগুলোর উপর সে অধিকার আদায় করবে, সেগুলোর উপর অধিকারিত্ব থাকবে তার, যেমন একটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের প্রতি থাকে সেই রকম অধিকারিত্ব থাকবে, সেটাকেই বলা হবে কি, উপনিবেশ। আর এই উপনিবেশ বা যেটা আর কি, এই গড়ার যে রীতি, যে একের পর এক উপনিবেশ গড়ে তুলবো আমি, এটাই হইলো উপনিবেশবাদ, উপনিবেশবাদ। আমাদের এগুলো লাগবে না, সংজ্ঞা কখনোই আসবে না, জাস্ট আমাদের আসতে পারে যে আমেরিকা কার উপনিবেশ ছিল। আমেরিকা কার উপনিবেশ ছিল, আমেরিকা ব্রিটেনের উপনিবেশ ছিল। কিভাবে ব্রিটেনের উপনিবেশ হয়েছে, যখন আমেরিকা অর্থাৎ নিউ ওয়ার্ল্ড আবিষ্কার হয়েছে, তারপরে তারা এখানে লোকবল পাঠায়, কারণ এখানে অনেক বেশি পাওয়ার ছিল আর জনগণ কম থাকার কারণে খাদ্য দ্রব্য যে ব্যাপারটা আর কি, প্রাকৃতিক সম্পদটা একটু বেশি ছিল, এই জন্য তারা এখানে আসছিল। তো আমরা যুদ্ধটা একটু দেখি চলেন। এই যুদ্ধটার সময়কাল ধরা হয়েছে 1775 থেকে 1783। আচ্ছা, কেউ আমাকে বলতে পারবেন আমেরিকার স্বাধীনতা দিবস কবে, বা আমেরিকা কত সালে স্বাধীনতা লাভ করে? 1776 সালে। আচ্ছা ঠিক আছে, তারিখটা? আচ্ছা দেখেন, 4 জুলাই। হ্যাঁ ঠিক আছে, 4 জুলাই। 1775 থেকে যুদ্ধ শুরু হয়ে যায়, তারপরে 1776 2 জুলাই তারা কি করে, স্বাধীনতার ঘোষণা করে, স্বাধীনতার ঘোষণা করে, স্বাধীনতার ঘোষণা করে। আর এই ঘোষণাটা রচয়িতা ছিল, রচয়িতা থমাস জেফারসন, থমাস জেফারসন। পৃথিবীর মধ্যে দুইটা মাত্র রাষ্ট্র যারা নিজেদের স্বাধীনতার যে ঘোষণাপত্র তৈরি করেছিল, এক হইলো বাংলাদেশ আর একটা হইলো কি এই যুক্তরাষ্ট্র। দেখেন 1776 সালের 2 জুলাই তারা কি করলো, স্বাধীনতার ঘোষণা করে। তাদের যে স্বাধীনতার ঘোষণাপত্র যেটা ছিল, এটা রচয়িতা হইলো থমাস জেফারসন। কিন্তু আমরা তাহলে স্বাধীনতা দিবস কিসের জন্য 4 জুলাই বলতেছি, দিবসটা আমরা 4 জুলাই কিসের জন্য বলতেছি, এটা আমরা একটু দেখবো চলেন। 4 জুলাই 1776 এই স্বাধীনতার ঘোষণাপত্র যেটা, এটা কংগ্রেসে অনুমোদিত হয়, কংগ্রেসে অনুমোদিত হয়, অনুমোদিত হয়। যার কারণে এই 4 জুলাইকে কি বলা হয়, আমেরিকার স্বাধীনতা দিবস। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। তাহলে আমেরিকার স্বাধীনতা দিবস হইলো 4 জুলাই 1776। কিসের জন্য এটা, কারণ কংগ্রেস এই দিন অনুমোদন দিয়েছে। যেমন মুজিবনগর সরকার বা আমাদের অস্থায়ী সরকার গঠন করছি কবে, 10 এপ্রিল। বাট শপথ গ্রহণ করছি কবে, আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে মুজিবনগর সরকার কবে, স্বাধীন বাংলাদেশ বা বাংলাদেশ সরকার 17 এপ্রিল। এই জন্য কিন্তু 17 এপ্রিলকে বলা হয় কি মুজিবনগর দিবস। ঠিক এরকম ভাবে মনে রাখতে পারেন যে ঘোষণা করা হয়েছে 2 জুলাই, বাট 4 জুলাই কি হয়েছে, কংগ্রেস অনুমোদন করছে। আর দরকার নাই, এটা আপনি মনে রাখিয়েন না, আসলে স্বাধীনতা দিবসটাই আসতে পারে। আর এটা রচয়িতা হইলো থমাস জেফারসন। আর এই আন্দোলনের প্রধান নায়ক একজন ছিল, আন্দোলনের প্রধান নায়ক আমি বলি, আপনারা ওটা উত্তর দেবেন। আন্দোলনের নায়ক ছিল, তারপরে আমেরিকার জাতির পিতাও তাকে বলা হয়, মানে জাতির জনকও তাকে বলা হয়। উনি আবার প্রথম প্রেসিডেন্টও ছিল।
প্রথম প্রেসিডেন্ট ছিল, নাম কি ওনার? আমেরিকার স্বাধীনতা আন্দোলনের নায়ক, প্রথম প্রেসিডেন্ট, তারপরে আমেরিকার জনকও তাকে বলা হয়। আচ্ছা, ওয়াশিংটন, ওয়াশিংটন ছিল, ওয়াশিংটন। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো আমরা এখানে কয়েকটি বিষয় দেখলাম, এটা যদি আমরা আবার একটু ভালোভাবে ক্লিয়ার করি। আচ্ছা, ঠিক আছে, আমরা যদি একটু ভালোভাবে ক্লিয়ার করি, আমেরিকার স্বাধীনতা আচ্ছা, আমেরিকার স্বাধীনতা যুদ্ধ 1775 থেকে 1783 পর্যন্ত হয়েছে। আমরা কিন্তু 76 পর্যন্ত আছি, 83-তে আমরা এখনো যাই নাই। তো কি হয়েছে আমরা একটু পরে দেখবো এটা। 1776-এ আমেরিকার স্বাধীনতার ঘোষণাপত্র রচনা করা হয়, 2 জুলাই ঘোষণা করা হয়, 4 জুলাই কংগ্রেস কর্তৃক এটার অনুমোদন করা হয়, যেই জন্য 4 জুলাইকে আমেরিকার স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। আর এখানকার অন্যতম যে নায়ক বা পথিকৃৎ আমরা বলতে পারি, সেই ব্যক্তিটার নাম হইলো ওয়াশিংটন। আর ঘোষণাপত্রের রচয়িতা হইল কে? থমাস জেফারসন। আশা করি বিষয়টা ক্লিয়ার। দুইটা নাম একটু লিখে নিন, থমাস জেফারসন, জেফারসন আর হইলো ওয়াশিংটন। আশা করি বিষয়টা ক্লিয়ার। 1783-তে কি হয়েছে আমরা কিন্তু এখনো দেখতে পাই নাই যে ব্রিটেন কি স্বীকৃতি দিয়েছে কিনা। এই 1783 সালে প্রথম ভার্সাই চুক্তির মাধ্যমে আমেরিকাকে স্বীকৃতি দেয়, মানে আমেরিকার স্বাধীনতা যেটা ছিল এটা মেনে নেয়, আমেরিকার স্বাধীনতা মেনে নেয়। তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যুদ্ধ চলছে 1775 থেকে 1783 পর্যন্ত। আমাদের ইতিহাস থেকে পড়তে হবে অ্যাডমিশনের জন্য জাস্ট, সেটা হইলো কি আমাদের 1776। আরেকটা হইলো আমাদের 1783। এই 1783-তে কি হয়েছে? 1783-তে প্রথম ভার্সাই চুক্তি হয়েছে, যার মাধ্যমে আমেরিকাকে স্বাধীনতা স্বীকৃতি দেয় বা স্বাধীনতাটা মেনে নেয় হইলো ব্রিটেন। কে মেনে নেয়? ব্রিটেন মেনে নেয়। কারণ ব্রিটেনের উপনিবেশই ছিল আমেরিকা। ব্রিটেনের উপনিবেশ হওয়া সত্ত্বেও আমেরিকা কিন্তু কমনওয়েলথের সদস্য না, একটু খেয়াল রাখবেন। আচ্ছা, আমরা যদি নেক্সটে যাই, এই বিষয়টা আমাদের ক্লিয়ার। তারপরে আমেরিকার আমরা গৃহযুদ্ধ দেখব। আমেরিকার গৃহযুদ্ধ এই শব্দটা শোনার পর অনেকেই মনে করে যখন তারা পড়ে যে উত্তর রাজ্য, দক্ষিণ রাজ্য, সাউদার্ন নর্দার্ন স্টেট গুলো, তখন তারা মনে করে হয়তোবা উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকার মধ্যে। এই ব্যাপারটা কিন্তু না। উত্তর আমেরিকার 3টা দেশ রয়েছে আমাদের, তার মধ্যে হইলো ইউএসএ। তো ইউএসএরই উত্তরের রাজ্য এবং দক্ষিণের রাজ্য, দক্ষিণের 11টা রাজ্য উত্তরের রাজ্যের সাথে ঝামেলা শুরু করে দেয়। উত্তরের রাজ্যগুলো বেশিরভাগ ইন্ডাস্ট্রিয়াল ছিল, আর দক্ষিণের রাজ্যগুলো কৃষির দিকে ছিল আর কি। এই দিকে তারা ফার্মিং বা অন্যান্য কাজ এই সেক্টরে তারা ছিল, যার জন্য তাদের মধ্যে একটা গৃহযুদ্ধের সৃষ্টি হয়। এটার সময়কাল ছিল 1861 থেকে 1865 পর্যন্ত। কিন্তু আমাদের এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, সেটা হইলো আমেরিকার গৃহযুদ্ধ যেই সময়ে হয়েছিল, গৃহযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিল? আমেরিকার প্রেসিডেন্ট কে বলতে পারবেন এটা? আমেরিকাতে যখন গৃহযুদ্ধ চলমান ছিল, মানে ইউএসএ তে যখন গৃহযুদ্ধ চলমান ছিল উত্তরের রাজ্য এবং দক্ষিণের রাজ্যের মধ্যে, সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিল? এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, এমন একটা সময় ক্লাস করে গেছে, এটা তো খাওয়া দাওয়া করার সময় অনেকে চলে গেছে। আচ্ছা থাক, এই সময়কার প্রেসিডেন্ট ছিল, আচ্ছা আমরা একটু দেখি, আমাদের আমেরিকার স্বাধীনতা যুদ্ধ পড়তেছি আমরা 1861 থেকে 1865। আমরা এখানকার প্রেসিডেন্ট দেখবো হইলো আব্রাহাম লিঙ্কন। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে গৃহযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিল? আব্রাহাম লিঙ্কন, যিনি আমেরিকার সেই সময় 16তম প্রেসিডেন্ট ছিল। তার কিন্তু বিখ্যাত উক্তি ছিল গেটিসবার্গ অ্যাড্রেস, যেটা গেটিসবার্গ ভাষণ, মেবি 2 মিনিটের ছিল আর কি। গেটিসবার্গ ভাষণ কিন্তু এটার সাথে মিল রয়েছে। আবার গেটিসবার্গ ভাষণের সাথে কিন্তু 7 মার্চের ভাষণের তুলনা করা হয়। তো 7 মার্চ, বঙ্গবন্ধু, এখন সবগুলো বাদ ভাই, এগুলোতে আর কেউ যাবে না। আজকে তো একটা মজার ব্যাপার দেখলাম কিছুক্ষণ আগে, যে মাগরিবের নামাজ পড়াইছে ঢাকা ইউনিভার্সিটির যে নব্য ভিসি হয়েছে সে, এটা তো স্বাভাবিক, যারা আছে তো আগুন ধরে যাবে গায়ে, বাজে একটা অবস্থা। আচ্ছা, আমরা এটা দেখলাম যে আব্রাহাম লিঙ্কন ছিল সেই সময়কার প্রেসিডেন্ট। আপনার যদি অ্যাডমিশনে কোশ্চেন আসে, তাহলে আসবে যে আমেরিকার গৃহযুদ্ধ চলাকালে আমেরিকার প্রেসিডেন্ট কে ছিল? 16তম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন ছিল। এই গুরুত্বপূর্ণ একটা কাজ করেন, সে কাজটা করেছে কবে? কাজটা করেছে 1863। তিনি কি কাজ করেন? আমেরিকার
যে দাস প্রথা ছিল সেটা বাতিল করে, দাস প্রথা বাতিল করে। আমেরিকা যে আমাদেরকে এত সভ্য সভ্য শেখায়, এখনো কিন্তু ওখানে কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ এগুলো নিয়ে কিন্তু কনফ্লিক্ট রয়েছে। সেখানে কিন্তু দাস প্রথাও ছিল। এই দাস প্রথা বাতিল করেন কে? আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কনের অন্যতম একটা গুরুত্বপূর্ণ উক্তি ছিল আমাদের এই গণতন্ত্র সম্পর্কে, এটা যদি আমি দেখাই আপনাদের, সেটা কি? গভর্নমেন্ট অফ দা পিপল, অফ দা পিপল, বাই দা পিপল, ফর দা পিপল। আচ্ছা, বাই দা পিপল, ফর দা পিপল, ফর দা পিপল। এটা কিন্তু অনেক সুন্দর একটা উক্তি গণতন্ত্র নিয়ে, যে গভর্নমেন্ট অফ দা পিপল, ফর দা পিপল, বাই দা পিপল, মানে সরকারটা ভাই জনগণের, জনগণের দ্বারা পরিচালিত এবং জনগণের জন্যই। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আব্রাহাম লিঙ্কন ইনি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ভাই। অ্যাডমিশনের জন্য 2টা লাগবে। আমি আগে যে ইতিহাসগুলো বলছি এগুলো কোনো কিছু লাগবে না, আমি আবার বলতেছি, রিপিট করতেছি, একটু নোট করে নেন। সেটা হলো আমেরিকার গৃহযুদ্ধ চলাকালে আমেরিকার প্রেসিডেন্ট ছিল আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন ছিল সেই সময়কার প্রেসিডেন্ট। গৃহযুদ্ধ কার মধ্যে হচ্ছিল? গৃহযুদ্ধ হচ্ছিল আমেরিকার উত্তরের রাজ্য এবং দক্ষিণের রাজ্যের মধ্যে। দক্ষিণের রাজ্যগুলো বেশি, উত্তরের রাজ্যে যেগুলো ছিল এগুলো ছিল বেশিরভাগ ইন্ডাস্ট্রিয়ালাইজ, আর দক্ষিণের যে রাজ্যগুলো ছিল এগুলো ফার্মিং বা এই যে কৃষি যে কাজগুলো রয়েছে অন্যান্য এগুলো করতো তারা। এই জন্য তাদের মধ্যে ঝামেলার ক্রিয়েট হয়। সেই সময়কার প্রেসিডেন্ট ছিল আব্রাহাম লিঙ্কন, যদিও তিনি পরবর্তী গুলিতে মারা যান। ইনার বিখ্যাত উক্তি হইল গভর্নমেন্ট অফ দা পিপল, ফর দা পিপল, বাই দা পিপল। এবং ইনি আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করছেন 1863 সালে, সেটা হলো কি দাস প্রথার বিলুপ্ত করেন। দাস প্রথার বিলুপ্ত করেন তিনি। আর আমাদের এই উপমহাদেশে দাস প্রথার সৃষ্টি হয়েছে যখন উপমহাদেশীয় মুসলিম শাসন আমলটা শুরু হয়ে যায়। সেই সময় দাসের প্রচুর ব্যাপকতা দেখা যায়। তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার। এখন আমরা যেটা পড়বো সেটা হইলো ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লব, এটা একটু দেখেন, আমি কি শুনি একটু। ফরাসি বিপ্লব বা ফ্রেঞ্চ রেভলিউশন। আমি তো আপনাদেরকে যেদিন মুক্তি সংগ্রাম পড়িয়েছিলাম সেদিন তো আশা করি ক্লিয়ার করে দিয়েছিলাম যে রেভলিউশন, যুদ্ধ এগুলো কি। তো রেভলিউশন যেটা, সেটা কি? সেটা হলো ওভারনাইট চেঞ্জ। ওভারনাইট চেঞ্জ, ওভারনাইট চেঞ্জ মানে কি? রাতারাতি পরিবর্তন করা। রাতারাতি পরিবর্তন করা তার মানে এই না যে একটা কার্যক্রম চলতেছে একদিনের মধ্যে পরিবর্তন করে ফেললাম বা রাতের মধ্যে পরিবর্তন করে ফেললাম, এইরকম না। দীর্ঘদিন ধরে একটা কার্যক্রম চলতেছে, সেটার পরিবর্তন ঘটানোকেই বলা হয় কি? রেভলিউশন। তো চলেন আমরা একটু আমি একটু ডিটেলস ইতিহাস আপনাদেরকে পড়াই ফ্রেঞ্চ রেভলিউশনের। একটু জাস্ট মনোযোগ দিয়ে শুনেন, যেটা নোট করতে বলবো সেটা করবেন, তাহলেই হয়ে যাবে। ফ্রেঞ্চ রেভলিউশন যে সময় চলতেছিল সেই সময় এই সাম্রাজ্যটা ছিল বুর্বু, মানে বুর্বুর রাজবংশ দ্বারা পরিচালিত হইতো। বুর্বু রাজবংশ, বুর্বু রাজবংশ সেই প্রথম থেকে মানে অনেক দিন হয়ে যাচ্ছে আর কি, অনেক দিন থেকে শাসন করতেছে। শেষের দিকে শাসকগুলো এসে অনেক বাজে ব্যবহার করতেছে, মিস ব্যবহার করতেছে জনগণের সাথে। এই বুর্বু রাজবংশ ছিল। একটা রাজবংশ, একটা দল কখনোই দীর্ঘস্থায়ী হয় না, বিভিন্ন কারণে তাদের পতন হবে মানে হবে। ঠিক এইরকম দুর্ভাগ্যজনক ঘটনা ঘটায় এই বুর্বু রাজবংশে। তো এই রাজবংশের যারা সম্রাট ছিল, অর্থাৎ ফ্রান্সের যারা সম্রাট, ফ্রান্সের সম্রাট, ফ্রান্সের সম্রাটরা নিজেকে কি মনে করত? ঈশ্বরের প্রতিনিধি মনে করত। ঈশ্বরের প্রতিনিধি, ঈশ্বরের প্রতিনিধি মনে করত। তিনি যখন সম্রাট হইতো তিনি ভাবতেন যে ঈশ্বর আমাকে স্বয়ং এখানে নিয়োগ দিয়েছে। তার মানে দেখেন, ঈশ্বর যাকে নিয়োগ দিয়েছে তার কি কখনো ভুল ধরা যাবে? তার ভুল ধরা মানে কার ভুল ধরা? ঈশ্বরের ভুল ধরা। এই যে বাজে একটা প্রভাব ছিল তাদের মধ্যে, যার কারণে রাজা যখন যেটা ইচ্ছা সেটাই করতেছিল আর কি। তো এমন আমরা 3জন রাজা সম্পর্কে দেখবো, চলেন। এদের যে রাজা ছিল বা সম্রাট ছিল এদেরকে লুই বলা হইতো। আমরা চতুর্দশ লুই সম্পর্কে একটু দেখি। চতুর্দশ লুই, চতুর্দশ লুইয়ের একটা বিখ্যাত উক্তি আছে, কেউ একজন বলি তো চতুর্দশ লুইয়ের বিখ্যাত উক্তি। আমি রাষ্ট্র। হ্যাঁ, আমি রাষ্ট্র, গুড, আমি রাষ্ট্র। এটা আমাদের উপমহাদেশীয় একজন শাসকও বলেছিল, এটা কি বলতে পারবেন? সেটা বলা আরো সহজ, সেটা হইলো আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি।
দেখেন আমরা উপমহাদেশের শাসক আমলের দুইজন ব্যক্তির সাথে পরিচিত হই, একটা হলো আলাউদ্দিন খলজি আর একটা হলো গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন আর আলাউদ্দিন খলজি। আলাউদ্দিন খলজি চতুর্দশ লুইয়ের মতো তিনিও বলেছিল কি আমি রাষ্ট্র, আ ফর আলাউদ্দিন খলজি, আ ফর আমি রাষ্ট্র। আর গিয়াসউদ্দিন বলবন তার নীতি ছিল কি ব্লাড এন্ড আয়রন পলিসি, বি ফর বলবন, বি ফর ব্লাড এন্ড আয়রন পলিসি, ব্লাড এন্ড আয়রন পলিসি। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। তো আমরা দেখলাম এখানে চতুর্দশ লুই, এই চতুর্দশ লুই এনার একটা বিখ্যাত উক্তি ছিল কি আমি রাষ্ট্র। তিনি যেহেতু বলছে আমি রাষ্ট্র, তার মানে ইনি একজন স্বৈরাচারীও ছিল। এনার শাসন ব্যবস্থা, এনারা কি ছিল জানেন, অনেক বেশি অলস ছিল, অলস ছিল বাট বিলাসী, বিলাসী। আপনি যদি অলস হন আপনি কখনোই বিলাসিতা করতে পারবেন না। আর আপনি যখন বিলাসিতা করা শুরু করে দেবেন তখন আপনি অটোমেটিকলি কি হয়ে যাবেন, অলস হয়ে যাবেন। ইনি তো সম্রাট, ইনার তো কোনো আর টাকা লাগতে, সরি রাজা, ইনার তো কোনো আর টাকা লাগতেছে না। তো কি করতেছে, জনগণের থেকে টাকা তুলতেছে, সেটাতে তিনি আরামে কি করতেছে, বিলাসী করতেছে। ইনার থেকেই এই ফ্রান্সের অবস্থাটা আস্তে আস্তে বাজে হয়ে যায়। আমরা একটু একটু 15-10 লুই দেখবো, সরি ভাই এগুলো নোট 15-10। করবো কি? জি জি বলেন। ভাই এগুলো নোট করবো? এগুলো নোট করা লাগবে না, জাস্ট চতুর্দশ লুই যে আমি রাষ্ট্র বলছে এই উক্তিটা নোট করতে হবে, এইটুকুই জাস্ট। পঞ্চদশ লুই যে এই বেটাও ঠিক সেই রকম ভাবে বিলাসিতা করা শুরু করে দিল। জনগণকে তারা কিছু মনেই করতেছে না, যে যেমন শেখ হাসিনা করছিল, মানে যখন যা মনে চাচ্ছে তাই বলতেছে, ঠিক এরকম কাজ করছিল এরা, যার কারণে জনগণ আস্তে আস্তে খেপে যায়। আর পরবর্তীতে আসে ষোড়শ লুই, ইনি হইলো মেইন কালপ্রিট। ষোড়শ লুই, ষোড়শ লুই এই বেটা অনেক ধরনের ঝামেলা ক্রিয়েট করে। তার মধ্যে অন্যতম যে ঝামেলা ক্রিয়েট করে সেটা হলো আমেরিকার যে স্বাধীনতা যুদ্ধ 1776, এই সময় তিনি সাহায্য করে। আর একটা ব্যাপার, এটা একটু আমি আপনাদেরকে বোঝাই, ফ্রান্সের সেই সময়কার একটা সমাজ ব্যবস্থা ছিল। আমরা এখন করবো যে ফরাসি বিপ্লবের কারণ, ফরাসি বিপ্লবের কারণ হিসেবে আমরা তিনটা বিষয়কে দেখবো, এগুলো নোট করা লাগবে না, জাস্ট একটু দেখেন, আপনি কখনো আর ফরাসি বিপ্লব মনে করবেন না। ফরাসি বিপ্লবের তিনটা কারণ, এক নম্বরে দেখাইছে হলো রাজনৈতিক কারণ, রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণের মধ্যে রাজাদের দোষ দেওয়া হয়েছে, রাজাদের দুর্বলতা, রাজাদের দুর্বলতা, রাজাদের ভালোভাবে শাসন করবে, সবার সাথে ঠিক সেম আচরণ করবে। আমরা যখন সামাজিক কারণ দেখবো তখন বুঝতে পারবো যে তিনি আসলে এখানে পক্ষপাতিত্ব করেছে। তো এটা আসলে তিনি করতে পারে নাই। আর একটা কি কারণ ছিল জানেন, এনাদের যে স্ত্রীগুলো ছিল এনারা অনেক বেশি আরো বিলাসিতা করছে, যার কারণে প্রচুর টাকা এখান থেকে চলে গেছে। আর ষোড়শ লুই এইবারে একটু অনেক নরম মনের মানুষ ছিল, ঠিক আমার মতো। এইবারে আমার বইয়ের উপর কিছু বলতে পারতো না, বউ অনেক বেশি খরচ করতে ইতিহাসে পাইছি আমরা, এটা অনেক বেশি কষ্টকর। যে লেখকটা লেখছে মনে হলো ধর এটা কিসের জন্য যে লেখছে, জানানোর কি দরকার ছিল ষোড়শ লুই সম্পর্কে। তো এরকম এনার যারা স্ত্রী ছিল আর কি, একটা তার স্ত্রী থাকে না, অনেকগুলো স্ত্রী থাকে, এরা অনেক বেশি খরচ করতো। তো এই রাজাদের দুর্বলতা, এটা ছিল তাদের কি রাজনৈতিক কারণের মধ্যে তাদেরকে দেখানো হয়েছে। তারপর যদি আমরা দেখি সামাজিক কারণ, সামাজিক কারণ, সেই সময় ফ্রান্সের সমাজটাকে তিনটা শ্রেণীতে বিভক্ত করা হয়েছিল, তিনটা শ্রেণীতে বিভক্ত করা হয়েছিল। একটা হইলো প্রথম শ্রেণী, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, আর একটা হইলো তৃতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী। কেউ বলতে পারবেন এই তিনটা শ্রেণীর মধ্যে কারা কারা পড়বে? আচ্ছা প্রথম শ্রেণীর মধ্যে কারা পড়বে, কেউ একজন বলেন তো। প্রথম শ্রেণী হচ্ছে যাজক, দ্বিতীয় হচ্ছে অভিজাত, আর তৃতীয় হচ্ছে সাধারণ জনগণ। হ্যাঁ গুড। এই যে প্রথম শ্রেণীর মধ্যে পড়বে হইলো যাজকরা, তারপরে দ্বিতীয় শ্রেণীর মধ্যে পড়বে যারা অভিজাত বর্গ ছিল সেই সময়কার তারা, এবং তৃতীয় শ্রেণীর মধ্যে ব্যবসায়ী, তারপরে কৃষক, তারপরে আরো যতগুলো আছে শ্রমিক, এমনকি বুদ্ধিজীবীদেরও এখানে ফালানো হয়েছিল, বুদ্ধিজীবী, বুদ্ধিজীবীদেরও ফেলা হয়েছিল। তার মানে সর্বোচ্চ সুযোগ ভোগ করতো জাস্ট এখানে দুইটা শ্রেণী, একটা হলো যাজক আর একটা হলো অভিজাত। দেখেন এই অভিজাত শ্রেণী যারা ছিল, সরি যাজক শ্রেণী যারা ছিল, এরা কিন্তু মাত্র কত পার্সেন্ট ছিল, 1% ছিল, বাট দেশের সম্পত্তি এরা বেশিরভাগ ভোগ করতো। এই অভিজাত যারা ছিল এরা মাত্র কত পার্সেন্ট ছিল, এরা ছিল হইলো 1.5%। আর বাকি যারা ছিল সব এরা ছিল, এরা যে ধন সম্পদ ভোগ করতো বেশিরভাগ গুলোর তারা কর বা ট্যাক্স যেটা ছিল সেটা তারা দিচ্ছিল না, মেইন ট্যাক্স আসতো কাদের থেকে, এদের কাছ থেকে। কিন্তু এদের অবস্থা কিন্তু করুন, ব্যবসায়ের অবস্থা আমরা বলতে পারি করুন, যদিও তারা এলিটের মধ্যে পড়ে,
কিন্তু কৃষক শ্রমিক এদের না আছে ভালো রকম জমি, না ভালোভাবে কাজ করতে পারতেছে, না ওরকম পয়সা পাচ্ছে, কিন্তু সবচেয়ে বেশি সুযোগ সুবিধা ভোগ করতেছে কারা? যাজক। এদেরকে সরকারি ভাবে ধন সম্পদও দেওয়া হয়, যাজকদেরকে জমিও দেওয়া হইতো, বাট এদের থেকে কর বা ট্যাক্স সেরকম আদায় করা হইতো না, যেটা অনেক বেশি দুঃখজনক ছিল। আচ্ছা, আমরা দুইটা কারণ দেখলাম, আরেকটা হলো অর্থনৈতিক কারণ। এই অর্থনৈতিক কারণের মধ্যে আমি এটা বলে ফেলছি, অর্থনৈতিক অর্থনৈতিক কারণের মধ্যে এই ট্যাক্সের যে ব্যাপারটা, যেখানে ধন সম্পদ বেশি সেখানে ট্যাক্স আদায় না করে গরিবের উপর থেকে ট্যাক্স আদায় করা হইতো। আরেকটা হলো দ্রব্যমূল্য, দ্রব্যমূল্য বৃদ্ধি। দ্রব্যমূল্য তিনি কি করতো সেই সময়? অনেক বেশি দ্রব্যমূল্য বাড়াই দিত, দ্রব্যমূল্যের দাম। দ্রব্যমূল্যের দাম কখন বাড়বে? যখন এই দ্রব্যমূল্যের উপর কর বা ট্যাক্স আরোপ করা হবে, তখনই কিন্তু অটোমেটিকলি ভাবে এটার দাম বেড়ে যাবে। ঢাকায় যদি হয় যে একটা পণ্যের দাম 50 টাকা, সেটা আমাদের গ্রামে হবে কত? 10 টাকা। কিসের জন্য হবে? এই যে যাতায়াত যে খরচটা, এটার জন্য। আর ওই প্রোডাক্টটা যদি ওখানেই উৎপাদন করা হয় তাহলে ওটার অন্য ব্যাপার। আচ্ছা, এটা ঠিক আছে। এটা আমরা দেখলাম যে ফরাসি বিপ্লবের যে মেইন কারণটা সেটা। রাজনৈতিক কারণের মধ্যে আমরা একটু দেখবো যে ষোড়শ লুই কি করছে এখানে। ষোড়শ লুই এ ছিল আমেরিকা পন্থী। আমেরিকাতে যখন যুদ্ধ হয় 1776-এ, সেই সময় তিনি কি করে? সাহায্য করেন তাদেরকে। একটা দেশের যুদ্ধ হচ্ছে, ওখানে সাহায্য করা মানে কি এমনিতেই যে আমি মদত দিলাম যে হ্যাঁ এটা আমি সাহায্য করতেছি, এমন কিন্তু অ্যাকচুয়ালি না। সাহায্য করা মানে কি এখানে অর্থ যোগান দেবে। এই ষোড়শ লুই কি করে? অর্থ যোগান দেয় তাদেরকে, অর্থ যোগান দেয়। ষোড়শ লুই অর্থ পাবে কই থেকে? ষোড়শ লুই অর্থ নিয়ে আসবে তার যে রাজকোষ থাকবে সেখানে। রাজকোষ রাজকোষ থাকবে সেখানে। রাজকোষ তখন শূন্য হয়ে পড়ে, তখন তিনি কি করেন? ধনীদের কাছ থেকে ঋণ নেয় দেশ পরিচালনা করার জন্য। তিনি কি করছে তারপরে? ধনীদের কাছ থেকে ঋণ, ধনীদের কাছ থেকে ঋণ, আর গরিবদের উপর কি করবে? গরিবদের উপর কর আরোপ করবে, গরিবদের উপর কর আরোপ করেন। তাহলে আশা করি বিষয়টা ক্লিয়ার। তো ষোড়শ লুই এখানে কি করছে? আমেরিকার স্বাধীনতার যুদ্ধে আমেরিকাকে সহযোগিতা করেছে। এখানে ষোড়শ লুই সহযোগিতা করেছে। সহযোগিতা কিভাবে করছে? অর্থের যোগান দিয়ে। অর্থ কই দেবে? রাজকোষ থেকে দেবে। রাজকোষ যখন শূন্যের দিকে চলে যায়, তখন তিনি কি করেন? ধনীদের কাছ থেকে ঋণ নেয় এবং গরিবদের উপর কি করেন? কর আরোপ করেন। রাজা ষোড়শ লুই যখন এই যে ধনীদের কাছ থেকে যে ঋণ নিয়েছিল, যখন পরিশোধ করতে পারতেছিল না, তখন এই ধনী এরা কি করে? এরা রাজ্যের বিভিন্ন অংশ দাবি করে, রাজ্যের বিভিন্ন অংশ দাবি করে, রাজ্যের বিভিন্ন অংশ কি করে? তারা দাবি করে। রাজা কি এটা কখনো মানবে? এটা তো অবশ্যই তারা মানবে না। সেই কারণে তিনি কি করলো? এটা দিতে অস্বীকৃতি জানায়। যার কারণে এই ধনী এবং গরিবরা কি করে? এই যে ষোড়শ লুইয়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আমরা জানি যে এটা 1789 সালের 14 জুলাই বাস্তিল দুর্গ যেটা কারাগার ছিল, এই বাস্তিল দুর্গর পতন ঘটিয়ে ফরাসি বিপ্লবের আত্মপ্রকাশ করে। আচ্ছা, বাস্তিল দুর্গ এটার অবস্থান কোথায়? একজন বল। ফ্রান্সের বাস্তিল নগরে না? প্যারিসে আর কি। বাস্তিল দুর্গ অবশ্যই তো ফ্রান্সে হবে, এটা ফ্রেঞ্চ রেভলিউশন হচ্ছে। তো বাস্তিল দুর্গের পতন করে তারা, যার এটার মাধ্যমে তারা কি করে? আন্দোলনের ঘোষণাটা দিয়ে দেয় যে আন্দোলন আমরা শুরু করে দিয়েছি। তো দেখেন এখান থেকে একটা বিষয় মাঝে মধ্যে চলে আসতে পারে, এখনো আশা দেখি নাই আমি, যে এটাকে এলিট রেভলিউশন কিসের জন্য বলা হয়? এলিট রেভলিউশন। এলিট মানে কি? বর্জুয়া, মানে যারা একটু বড় লোক আর কি, ভালো মানেরই বড় লোক। অ্যাকচুয়ালি এরা কিন্তু অভিজাত বা যাজকদের মধ্যে পড়বে না, এরা আলাদা শ্রেণী, আমরা ব্যবসায়ী শ্রেণী এদেরকে বলতে পারি, বা যারা বড় লোক আর কি, বর্জুয়া বিপ্লব বলা হয়। কিসের জন্য বর্জুয়া বিপ্লব বলা হয়? কারণ এটা কিন্তু ধনীদের বিপ্লব ছিল। ধনী এর সাথে যুক্ত থাকায় ফ্রেঞ্চ রেভলিউশনের আরেকটা নাম কি? আরেকটা নাম হইলো বর্জুয়া বিপ্লব। আশা করি বিষয়টা আপনি বুঝতে পেরেছেন, বর্জুয়া বিপ্লব বা এলিট রেভলিউশন। তো এই পর্যন্ত আমাদের কাহিনীটা শেষ। আমরা দেখলাম যে ষোড়শ লুই কি করছে? আমেরিকাকে সাহায্য করছে, যার কারণে তার যে অঞ্চল, তার যে এলাকাটা, এই অঞ্চলটা ভালোভাবে শাসন পরিচালনা করতে পারতেছে না, কারণ তার রাজকোষে টাকা নাই। এই জন্য, যার কারণে তিনি কি করে? ধনীদের কাছ থেকে ঋণ নেয়, গরিবদের উপর কর আরোপ করে। ধনীদের ঋণটা দিতে পারতেছিল না, সেই সময় তারা কি করে? রাজ্যের বিভিন্ন অংশ দাবি করে, বাট এই রাজ্যটা তারা মানে রাজা দিতে চায় নাই, যার কারণে গরিবদের তারা সাথে নেয়, কারণ গরিবদের উপর তো কর আরোপ করছে। গরিবদের সাথে নিয়ে তারা
1789 সালের 14ই জুলাই বাস্তিল দুর্গ পতনের মাধ্যমে আন্দোলনটা শুরু করে দেয়, মানে বিপ্লবের সূচনা হয় এর মধ্য দিয়ে। আশা করি বিষয়টা ক্লিয়ার এই পর্যন্ত। আমরা এখন বিপ্লবের সাথে জড়িত যে বিষয় সেটা একটু দেখব। ফ্রেঞ্চ রেভলিউশন। আচ্ছা, এগুলো আপনারা বারবার পড়েছেন, আমি আপনাদের থেকে শুনবো। বিপ্লবের স্লোগান কি? বাংলাটা বলেন। বিপ্লবের স্লোগান, ফরাসি বলে স্লোগান কি ছিল? সাম্য, স্বাধীনতা, ভ্রাতৃত্ব। আচ্ছা, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব। স্বাধীনতা, সাম্য, আর একটা কি আমাদের ভ্রাতৃত্ব। স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব, এটা যে আমাদের ফরাসি গুলোর স্লোগান ছিল, এই স্লোগানের রচয়িতা কে? রচয়িতা জ্যাক রুসো। জ্যাক রুসো। জ্যাক রুসো ছিল এই স্লোগানের রচয়িতা। এগুলো একটু নোট করে নেবেন, এগুলো কিন্তু আমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আমরা দেখি এই ফরাসি বিপ্লবের পথিকৃৎ কে ছিল? বিপ্লবের পথিকৃৎ বলেন কারা কারা ছিল? ফরাসি বিপ্লবের পথিকৃৎ কারা কারা ছিল? দার্শনিকরা ভোল্টেয়ার ছিল, জ্যাক রুসো ছিল। হ্যাঁ, জ্যাক রুসো আর ভলতেয়ার। রুসো ছিল ও ভলতেয়ার ছিল। রুসোর অন্যতম বই ছিল একটা, তার নাম হইল দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। আপনারা যখন অনার্সে পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়বেন তখন আপনাদের অবশ্যই এই বইগুলো পড়তে হবে। তো আমরা দেখলাম বিপ্লবের পথিকৃৎ। তো ভাই পথিকৃৎ মানে কি? পথিকৃৎ মানে হইল পথ প্রদর্শক। পথ প্রদর্শক। তারা বিভিন্ন ধরনের গ্রন্থ লেখনের মাধ্যমে, তাদের বিভিন্ন ধরনের উক্তির মাধ্যমে, তাদের ভাষণের মাধ্যমে তারা কি করছে? জনগণকে পথ দেখাইছে যে অ্যাকচুয়ালি কিভাবে আন্দোলনটা করতে হবে। এটা কিন্তু অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে পথিকৃৎ মানে কি? পথিকৃৎ মানে হইল পথ প্রদর্শক। আমরা কিন্তু একটা দেখছিলাম যে রেনেসাঁর অগ্রদূত কে ছিল? লিওনার্দো দা ভিঞ্চি। এই অগ্রদূত মানেও কিন্তু কি? পথ প্রদর্শক। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো বিপ্লবের নেতা বলা হয় কাকে? বিপ্লবের নেতা, এটা পড়েন না আপনারা? বিপ্লবের নেতা, হ্যাঁ সিনথিয়া আপু। আচ্ছা, রোবস্পিয়র বা রোবস্পিয়র, ইনি ছিল কি? ইনি ছিল হইল আমাদের এই ফরাসি বিপ্লবের নেতা। ইনি কিন্তু আবার জ্যাকোবিন ক্লাবেরও সদস্য ছিল। জ্যাকোবিন ক্লাব, এই জ্যাকোবিন ক্লাবেরও সদস্য কিন্তু ছিল আমাদের এই যে রোবস্পিয়র ভাইয়া। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। ইনি কিন্তু আন্দোলনের নেতা ছিল। আমি আরেকবার বিষয়টা ক্লিয়ার করি। আমাদের যে বিপ্লব, এই বিপ্লবের স্লোগান কে ছিল? স্লোগানটা ছিল হইলো স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব। এই স্লোগানের রচয়িতা হইলো জ্যাক রুসো, যার অন্যতম একটা বই রয়েছে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। আরেকটা হলো বিপ্লবের পথিকৃৎ কে ছিল? রুসো, ভলতেয়ার। এরা আসলে পথ দেখাইছে তাদের লেখনির মাধ্যমে, তাদের বলার মাধ্যমে। আর এই বিপ্লবের নেতা বলা হয় কাকে? ভাইয়া রোবস্পিয়র মন্টেস্কো বলা ছিল, হয়। তাই না? জি জি, আরেকবার। হ্যাঁ, মন্টেস্কো, ভোল্টেয়ার আর হচ্ছে রুসো। হ্যাঁ, এরাও ছিল। এরাও তো অন্যান্য মানে গ্রন্থ লিখছে, দার্শনিকের মধ্যে এরা পড়ে যায়। বাট বিপ্লবের নেতা স্পেশালি রোবস্পিয়রকে বলা হয় বা রোবস্পিয়রকেই বলা হয়। ওনারাও অনেক বই লিখছে। মন্টেস্কিউ তো অন্যতম একটা বই লিখছে। মন্টেস্কিউ তো মেবি লিখছে না টেল অফ টু সিটিজ, এই বইটা লিখছিল আর কি। আচ্ছা, এনারাও কিন্তু এই আন্দোলনের সাথে সম্পর্কিত ছিল। আমাদের এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হলো নেপোলিয়ন বোনাপার্ট। আমরা একটু দেখবো নেপোলিয়ন। আচ্ছা, নেপোলিয়ন বোনাপার্ট, ওটা বুঝে নিন। নেপোলিয়ন বোনাপার্টের এই আমাদের এই যে বিপ্লবের শিশু বলা হয় তাকে। বিপ্লবের শিশু কিসের জন্য বলা হয় আমি একটু পরে বলতেছি। বিপ্লবের শিশু বা বিপ্লবের সন্তান বলা হয়, সন অফ রেভলিউশন বলা হয় এই নেপোলিয়ন বোনাপার্টকে। এনার জন্মটা আমরা একটু দেখে নিই, চলেন। জন্ম, এনার জন্ম হয়েছে কবে? তাহলে আপনি আমি বুঝতে পারবো যে আপনি বিষয়টা জানেন কিনা, এই বিপ্লব শিশুর কাহিনী যেটা। কেউ একজন বলেন এনার জন্ম কত? 1769 সালে। হ্যাঁ, 1769 সালে। অনেক অনেক থ্যাংক ইউ। এটা সচরাচর তো কারো মনে থাকে না তেমন একটা, বাট এটা কিন্তু সহজে কিন্তু মনে রাখা যায় এটার সাথে মিল রেখে। এই যে 69 কোন দ্বীপে জন্মগ্রহণ করেছিল? কর্সিকা দ্বীপে। কর্সিকা দ্বীপে তিনি কি করেন? জন্মগ্রহণ করেন। কর্সিকা দ্বীপ, সেটা কোন কোন সাগরে? ভূমধ্য সাগরে। আচ্ছা, দেখি আমরা। জন্ম হলো ইনার 1769 সালের কর্সিকা দ্বীপে, ভূমধ্য সাগরে।
তো অনেকেই মনে করে এই সময় নেপোলিয়ন বোনাপার্ট হয়তোবা শিশু ছিল, এই জন্যই হয়তোবা নেপোলিয়নকে কি বলা হয়, এই বিপ্লবের শিশু বলা হয়। এই ধারণাটা কিন্তু ভুল, এই ধারণাটা কিন্তু ভুল। এই নেপোলিয়নকে কিন্তু একই সাথে এই ফরাসি বিপ্লবের শিশু বলা হয় এবং কি বলা হয়, ধ্বংসকারকও বলা হয়। তাহলে ফরাসি বিপ্লবের শিশু এই নেপোলিয়ন এবং ফরাসি বিপ্লবের ধ্বংসকারক এই নেপোলিয়ন। তো দেখি আমরা চলেন, ফরাসি বিপ্লবের অবসান হয়েছে কবে? ফরাসি বিপ্লবের অবসান হয়েছে 1799 সালে, যখন নেপোলিয়ন ক্ষমতা গ্রহণ করে। নেপোলিয়নের ক্ষমতা গ্রহণের মাধ্যমে কি হয়ে যায়, ফরাসি বিপ্লবের অবসান হয়ে যায়। তখন তারা এইভাবে লিখছে যে এই ফরাসি বিপ্লবের মধ্য দিয়েই জন্ম হয়েছে কার, এই যে নেপোলিয়নের, এই যে আমাদের নেপোলিয়নের জন্ম হয়েছে। তার মানে আমরা আন্দোলন যেই জন্য করতেছিলাম তার ফলস্বরূপই আমরা কাকে পাইলাম, মাসি ডিস্টার্ব করতেছে, তার ফলশ্রুতি আমরা কাকে পাইলাম, আমরা নেপোলিয়নকে পাইলাম এই আন্দোলনের মধ্য দিয়ে। এই জন্য নেপোলিয়নকে কি বলা হয়, এই বিপ্লবের সন্তান বলা হয়, সন অফ ফ্রেঞ্চ রেভলিউশন। তো আমি আর একটা কথা বললাম এখানে, সেটা হলো ধ্বংসকারক কিসের জন্য বলা হচ্ছে। এই যে আমরা ফরাসি বিপ্লব কিসের জন্য করছি, রাজা যে আমাদের প্রতি অত্যাচার করতেছে, আমাদেরকে শোষণ করতেছে, এটার বিরুদ্ধে যেই তো আমরা কি করছি, এটার বিরুদ্ধে যে আমরা এই যে ফ্রেঞ্চ রেভলিউশনটা করেছি। পরবর্তীতে নেপোলিয়ন আবার কি করে, একনায়কতন্ত্রের দিকে এগিয়ে যায়। তিনি সম্রাট হয়, ইতালির সম্রাট হয়, ফ্রান্সের সম্রাট হন, তিনি আবার কি করে একনায়কতন্ত্র বা স্বৈর শাসনের দিকে এগিয়ে যায়। এটা আপনাদের এখন পর্যন্ত হয়তো পড়ায় নাই, বা যখন আপনি অনার্স লেভেলে আসবেন তখন এটাই থাকবে যে নেপোলিয়নকে ফরাসি বিপ্লবের সন্তানও বলা হয়, আবার ধ্বংসকারকও বলা হয়। ফরাসি বিপ্লবের মধ্য দিয়েই নেপোলিয়নের আবির্ভাব, এই জন্য আমরা তাই কি বলতেছি, ফরাসি বিপ্লবের শিশু বলতেছি। কিন্তু আবার এনাই কি করে, আমরা যেই জন্য ফরাসি বিপ্লব করছি সেটার বিপরীতে চলে যায়, এই জন্য তাকে আমরা ধ্বংসকারকও বলে থাকি। বাট এখনো অ্যাডমিশনে এরকম দেখি নাই, শিশু বা সন্তান হিসেবেই পরীক্ষায় আসছিল। তো এটা একটু ভালোভাবে মনে রাখবে, বয়সের কারণে এনাকে শিশু বলা হচ্ছে না, আন্দোলনের মধ্য দিয়েই নেপোলিয়নের আবির্ভাব ঘটছে, এই জন্যই তাকে ফরাসি বিপ্লবের সন্তান বা শিশু বলা হয়। আশা করি বিষয়টা ক্লিয়ার। তো আমরা কয়েকটা কাহিনী দেখবো এখানে। এই নেপোলিয়ন বোনাপার্টের সাথে কয়েকটা জড়িত, কয়েকটা দ্বীপ জড়িত। কর্সিকা দ্বীপ, ওটা জন্ম যেটা ভূমধ্য সাগর। আর একটা হলো সেন্ট অ্যালবা, সেন্ট অ্যালবা, আর একটা হলো সেন্ট হেলেনা। সেন্ট হেলেনা যেটা, এটা আটলান্টিক, আটলান্টিক, এটা আটলান্টিকের মধ্যে। আর এটা হলো আমাদের কি, ভূমধ্য সাগর। সেন্ট অ্যালবা হইলো ভূমধ্য সাগর। আমরা জন্ম দেখলাম, জন্ম কোথায়, কর্সিকা দ্বীপে জন্ম হয়েছে। আবার তার কি হয়েছে, সেন্ট অ্যালবা, আচ্ছা আমি একটু ওয়েট, একটু করে দিই পাশটা। ওটা আমাদের কাহিনী শেষ, আমরা এদের দুইটা পড়লেই আমাদের হয়ে যাবে। একটা হলো আমাদের কি, সেন্ট অ্যালবা। সেন্ট অ্যালবাতে 1814 সালে প্রথম তাকে পাঠানো হয় বা নির্বাসিত করা হয়, নির্বাসিত করা হয়। তাহলে দেখেন, নেপোলিয়ন বোনাপার্টকে সর্বপ্রথম নির্বাসিত করা হয়েছে কবে, সেন্ট অ্যালবাতে। এটা করা হয়েছে হইলো 1814 সালে। সাল উল্লেখ করে তেমন একটা ইতিহাসের প্রশ্ন আসে না, এখান থেকে আসতে পারে যে নেপোলিয়নকে প্রথম কোন দ্বীপে পাঠানো হয় বা নির্বাসিত করা হয়। এটা হলো সেন্ট অ্যালবা। এটা কিভাবে মনে রাখবেন সহজে, এতেই আপনাদের শুরু হয়ে যায় না, লিটার শুরু হয়ে যায়। তো আমাদের ইংরেজি 26টা লিটার রয়েছে, এই এ দিয়ে কিন্তু শুরু হয়ে যায়। তো এতে যেহেতু শুরু হয়ে যায়, সেন্ট অ্যালবা মানে এখানে তাকে কি করা হয়েছে, প্রথমে পাঠানো হয়েছে। আর সেন্ট হেলেনা যেটা, এটা পাঠানো হয় কখন, ওয়াটারলুর যুদ্ধে যখন পরাজয় বরণ করে নেপোলিয়ন বোনাপার্ট, তখন তাকে কোথায় পাঠানো হয়, সেন্ট হেলেনা। আপনাদের মেবি বিড়াল প্রবন্ধটা ছিল না, এখানে আপনি এই যে ওয়াটারলুর যুদ্ধ, তারপরে নেপোলিয়ন বোনাপার্ট, ডিউক অফ ওয়েলিংটন, এদের আলোচনা পাইতেন। এখানে যুদ্ধ হয়েছিল ডিউক অফ ওয়েলিংটন অর্থাৎ ব্রিটিশ ভার্সেস ফ্রান্সের সাথে। কারণ ফ্রান্স চাচ্ছিল না ব্রিটিশদের এত আধিপত্য তারা বিস্তার করতেছে, তারা যে পুরো পৃথিবী জুড়ে একটা বাজার ধরে রাখছে, এটা তারা চাচ্ছিল না। এই জন্য এরকম ঝামেলা করছে পরবর্তীতে আমাদের নেপোলিয়ন বোনাপার্ট। বাট প্রথম দিকে তার কার্যক্রমটা অনেক ভালো ছিল, তাদের কাছে হয়তো ভালো লাগতে পারে, বাট আমাদের কাছে মনে হচ্ছে যে না, এরকম এরকম করছে। আমরা কিন্তু যদি ইতিহাস আলোচনা করি, পাকিস্তানে কিন্তু এরকম করে বোঝানো হয় না যে তারা আলাদা হয়ে গেছে, তারা আমাদের সাথে থাকে না, এরকম যে ব্যাপার। বাট আমাদের সাথে শোষণ নির্যাতন করা হয়েছে, অনেকে কিন্তু জানে না এই সম্পর্কে। আচ্ছা, ওইদিকে বাদ, আমাদের ইতিহাস নিয়ে বাদ, এগুলো আমরা পরে আলোচনা করব। সেন্ট অ্যালবাতে তাকে প্রথম পাঠানো হয়, তার পরবর্তীতে কোথায় পাঠানো হয়, সেন্ট হেলেনা।
সেন্ট হেলেনাতে পাঠানো হয় 1815 সালে, এবং তিনি এই সেন্ট হেলেনা দ্বীপেই মারা যায় 1821 সালে। আশা করি তাহলে বিষয়টা ক্লিয়ার। এনার সাথে জড়িত 3টা দ্বীপ রয়েছে। মোট কয়টা দ্বীপ রয়েছে এনার সাথে জড়িত? মোট রয়েছে 3টা দ্বীপ। একটা হইলো কি কর্সিকা। কর্সিকা এটা কিভাবে মনে রাখতে পারেন যে প্রথম তার জন্ম যেটা আমাদের ক আসে না, আমাদের বর্ণ প্রথম শুরু ক দিয়ে, তো এটা মনে রাখতে পারেন যে ক। কর্সিকাতে জন্ম, সেন্ট অ্যালবাতে প্রথম নির্বাসিত, এ ফর অ্যালবা, এ তে ফার্স্ট লেটার, এই জন্য আমরা সহজে এটা মনে রাখতে পারবো। তারপরে তাকে পাঠানো হয় কোথায়? সেন্ট হেলেনাতে পাঠানো হয়। সেন্ট হেলেনা আটলান্টিকে, আর সেন্ট অ্যালবা আর হইলো আমাদের এই যে কর্সিকা যেটা, এই যে কর্সিকা, এটা হলো আমাদের ভূমধ্য সাগরে। আশা করি বিষয়টা ক্লিয়ার। তাকে যখন সেন্ট হেলেনাতে পাঠানো হয় তার পরবর্তীতে তিনি মারা যায় ওখানে, 1821 সালে তিনি মারা যায়। আশা করি বিষয়টা ক্লিয়ার। নেপোলিয়ন বোনাপার্ট, এনার অন্যতম একটা উক্তি আছে, সেটা হলো আই এম দা রেভলিউশন। অনেক বিখ্যাত একটা উক্তি, আই এম দা রেভলিউশন, বুঝে নেই ওইটা। তারপর আর একটা ছিল ওই যে শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি উপহার দিব। যদিও শিক্ষিত মা কিন্তু বাচ্চাটাকে শিক্ষিত করতে পারে না, শিক্ষিত মা তো বাইরে জব করবে, সে কিভাবে এসে তার বাচ্চাকে লালন পালন করবে, ব্যাপারটা এরকম হয়ে যায়, টাইমই দিতে পারে না তারা। তো এগুলো তার বিখ্যাত উক্তি ছিল। তার মেবি আর একটা উক্তি ছিল ওই যে আমার ডিকশনারিতে ওই ফলস বা অসম্ভব যে শব্দ, এই শব্দটা নাই, এরকম সামথিং ছিল, আমার সাথে মনে পড়তেছে না এখন। উক্তিগুলো একটু দেখে নিন। আই এম দা রেভলিউশন, এটা তার বিখ্যাত উক্তি, আই এম দা রেভলিউশন। আমি আপনাদেরকে বলছিলাম আমাদের এই যে ইউরোপের যে কাহিনী, এটার সাথে উপমহাদেশের একটা ব্যক্তির মিল রয়েছে। আমাদের ভারতের নেপোলিয়ন বলা হয় একজন ব্যক্তিকে, ভারতের নেপোলিয়ন। আমরা যখন একটা বিষয় পড়বো তখন অন্যান্য বিষয়গুলো ক্লিয়ার করব। নেপোলিয়ন বলা হয় কাকে? ভারতের নেপোলিয়ন কে? আমি কিন্তু পড়াইছি আপনাদের এগুলো, আমার মনে আছে, তখন কাহিনীটা বলছিলাম। সে কেউ একজন বলি। শশাঙ্ক, মনে নাই ভাইয়া। আহ এটা হইলো সমুদ্রগুপ্ত, সেটা দন্তস্ব, সমুদ্রগুপ্ত। তিনি গুপ্ত বংশের একজন শ্রেষ্ঠ শাসক ছিল সমুদ্রগুপ্ত। তো মনে হইতে পারে যে সমুদ্রগুপ্তকে কিসের জন্য নেপোলিয়নের সাথে তুলনা করা হবে? সমুদ্রগুপ্ত একের পর এক অনেক অঞ্চল জয় করেছিল এই সমুদ্রগুপ্ত। তার মানে একটা চরিত্র মিলতেছে, তার সামরিক দিকে যেটা সেটা মিলতেছে। তারপরে সমুদ্রগুপ্তের শিক্ষার দিকে অনেক আগ্রহ ছিল। তিনি ইতিহাস থেকে আমরা জানতে পারি তিনি যে বিভিন্ন ধরনের কবিতা, মানে কথ্য যেগুলো আর কি, কিছু কাহিনী হয়তো বা এরকম লিখছিল। এক কথায় সমুদ্রগুপ্তের সাহিত্যের উপর একটা টান ছিল, মানে শিক্ষার দিকে টান ছিল। আমরা নেপোলিয়ন কিন্তু দেখতে পারি কি, যে ইনি কি বলেছিলেন, আমাকে একটি শিক্ষিত মা দাও, একটি শিক্ষিত জাতি উপহার দেবো। ইনি কিন্তু একজন যুদ্ধবাজ ছিল। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো দেখেন আমরা কিন্তু এই দুইটা দিকের সাথে তাকে মিল করাতে পারি। দুইটা দিকের সাথে মিল করে আমরা সমুদ্রকে কি বলি? ভারতীয় নেপোলিয়ন। ভারতের নেপোলিয়ন বলা হয় কাকে? সমুদ্রগুপ্তকে। আমি আপনাদেরকে আগেই বলছি এগুলো কিন্তু অ্যানশিয়েন্ট, এগুলো কিন্তু একেবারে প্রাচীন। আর এগুলো কিন্তু আমরা মধ্যযুগের কাহিনীগুলো দেখতেছি, বাট আমরা কি করলাম? আমরা ইউরোপের কারোর সাথে তুলনা করে নিজের মনটাকে শান্ত করলাম, এটা অনেক বেশি দুঃখজনক। তাহলে ভারতীয় নেপোলিয়ন হইলো সমুদ্রগুপ্ত, ভারতের ম্যাকিয়াভেলি হইলো চাণক্য, যার অন্যতম গ্রন্থের নাম কি? অর্থশাস্ত্র। আশা করি বিষয়টা ক্লিয়ার। আচ্ছা, আমরা এখন দেখবো জ্যাকোবেন ক্লাব। জ্যাকোবেন ক্লাবটা আসলে কি? ও হ্যাঁ, এটা একটু দেখি। ফরাসি বিপ্লব, ফরাসি বিপ্লবের মাধ্যমে কি হইলো? ফরাসি বিপ্লবের মাধ্যমে ফ্রান্স পুঁজিবাদে রূপান্তর হয়ে গেল। ফ্রান্স হয়ে গেল পুঁজিবাদ, মানে এখানে ব্যক্তি মালিকানা থাকবে, ব্যক্তি মালিকানাটাই প্রায়োরিটি পাবে এখানে। দেখেন একটা ব্যাপার হইলো কি, পৃথিবীর 95% মানুষ কি করে? জবের দিকে দৌড়ায়, জব করতে চাই তারা, যদি আমার অ্যাডভাইস দেওয়া ঠিক না, আমি এখনো জব করি না, কোনো কিছু করি না। আর 5% ব্যবসা। 5% যারা ব্যবসা করে তাদের হাতে পৃথিবীর 95% টাকা থাকে। পৃথিবীর যত টাকা, এই সব টাকা থাকে কার হাতে? এই 5%। আর 95% এর হাতে কি থাকে জানেন? মাত্র 5% টাকা, কারণ তারা জব করে, বিজনেস না। 5% যে বিজনেস করে এদের কাছে থাকবে 95% টাকা। আর এই যে 95% যারা জব করে তাদের হাতে থাকে মাত্র 5% টাকা। আর আপনি যদি জব করতে যে দুর্নীতি করেন সেগুলো অন্য ব্যাপার, যে 1 স্বাক্ষরের বিনিময়ে আপনি 1 কোটি একবারে মেরে দিলেন, তাহলে এটা অন্য ব্যাপার। আচ্ছা ঠিক আছে, কারো কি ইচ্ছা আছে নাকি এরকম? আচ্ছা, জ্যাকোবিন ক্লাব এটা প্রতিষ্ঠিত হয় কখন? আর একটা কথা, ফ্রান্স এটার মাধ্যমে কিন্তু প্রজাতন্ত্র হয়ে যায়, প্রজাতন্ত্র হয়ে যায়। আচ্ছা, আমরা জ্যাকোবিন ক্লাবটা দেখি। জ্যাকোবিন ক্লাব এটা গঠন করা হয় 1789 সালে। এটা ছিল একটা সভ্য সংস্থা। এই যে জ্যাকোবেন যে ক্লাবটা ছিল, একটা সংগঠন ছিল যারা গণতন্ত্র নিয়ে কাজ করতেছিল।
এটার মধ্যে আমরা দেখলাম বিপ্লবের নেতা যে রবস্পিয়র, ইনিও কিন্তু এটার মধ্যে ছিল, এই ক্লাবের সদস্য। আমাদের ভারতের একজন সদস্য ছিল এটার, আপনাকে নাম বলতে পারবেন কেউ? ভারতের একজন ছিল, আচ্ছা উনি হইল টিপু সুলতান। টিপু সুলতান, টিপু সুলতান, আচ্ছা বই বিক্রি করতো না, ওনার নাম টিপু সুলতান ছিল। মহীশূরের ইনি রাজা ছিল, এই যে টিপু সুলতান, ইনিও কার সদস্য ছিল? জ্যাকোবিনের সদস্য ছিল। মাঝে মধ্যে প্রশ্ন আসতে পারে, এটা নোট করে নিন যে আমাদের উপমহাদেশীয় কোন ব্যক্তি যিনি জ্যাকোবিন ক্লাবের সদস্য ছিল? জ্যাকোবিন ক্লাব তো কোথায়? এটা তো ফ্রান্সের, বাট আমাদের উপমহাদেশ থেকে ওখানকার একজন সদস্য ছিল। এনার নাম কি? টিপু সুলতান। এনার নাম হইলো টিপু সুলতান, এটা একটু নোট করে নিন, তাহলেই হয়ে যাবে এখান থেকে। আচ্ছা, আমরা নেক্সট দেখি, চলেন। শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। শিল্প বিপ্লব এটা সূত্রপাত হয় কোথায়? সূত্রপাত হয় হইল ইংল্যান্ডে। ইংল্যান্ডে ইংল্যান্ডে শিল্প বিপ্লব হওয়ার জন্য যেরকম আবহাওয়া দরকার ছিল, যে যে প্রোডাক্ট দরকার ছিল, সবগুলো ছিল ব্রিটিশদের হাতে। তাদের আবহাওয়াটা নরম ছিল, যার জন্য সুতা যে কাটতো এটা সহজেই ছিঁড়ে যেত না, মানে কেটে যেত না আর কি। সুতাটা ভালোভাবে তারা কাটতে পারতো। কাটা মানে এই যে বুননের যেটা, সেটার কথা বলতেছি, সেটা তো কাটা শব্দ ইউজ করা হয়। এটা তাদের সহজেই ছিঁড়ে যেত না, সুতাগুলো সুন্দর কাটতে পারতো। তাদের ওখানে কি হয়েছে, একই সাথে খনিগুলো পাওয়া গেছে, লোহার খনি পাওয়া গেছে, পাশে আবার কয়লার খনি পাওয়া গেছে। এই যে মানে তাদের যে প্রকৃতির যে অবস্থা, প্রকৃতি সহায়ক ছিল, এই জন্য ইংল্যান্ডে কি হয়েছে, ইংল্যান্ডে শিল্প বিপ্লব হয়েছে। তাহলে সবকিছু ঠিক আছে আমাদের, তাহলে ইংল্যান্ডে ভালোর জন্য শিল্প বিপ্লব হয়েছে, ব্যাপারটা কিন্তু এরকম না। শিল্প বিপ্লব হওয়ার পেছনে ইংল্যান্ড কিন্তু অনেক খারাপ কাজ করেছে আমাদের সাথে। তারা যেই যেই জায়গায় উপনিবেশ গড়ে তুলেছে, সেই সেই জায়গায় সবগুলোর কাঁচামাল নিয়ে চলে আসতো কোথায়? ইংল্যান্ডে নিয়ে আসতো। নিয়ে এসে তারাই কি করতো, শিল্পের বিকাশ ঘটাইতো। পরবর্তীতে ওগুলোর পণ্য আবার আমাদেরকে কিনতে হইতো। কাঁচা মাল যেটা আর কি, সেটা বিক্রি করে আমরা কি করলাম, র ম্যাটেরিয়ালস যেটা আর কি, সেটা বিক্রি করে আমরা আবার পণ্য কিনলাম এদের থেকে। এই যে ব্যবসাটা শুরু করে দিয়েছিল ইংল্যান্ডেরা। তো সর্বপ্রথম শুরু হয় কোথায়? এটা ইংল্যান্ডে। শিল্প বিপ্লবের সূত্রপাত হয় কোথায়? ইংল্যান্ডে। ইংল্যান্ডে এটার সূত্রপাত হয়। শিল্প বিপ্লব শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেন ফরাসি দার্শনিক অগাস্তে ব্যাংকিং। অগাস্তে ব্যাংকিং সর্বপ্রথম এটা শব্দটা ব্যবহার করেন। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মানে আমরা জানি শিল্প বিপ্লব। শিল্পের ক্ষেত্রে বা ইন্ডাস্ট্রিয়ালে যে একটা রেভলিউশন ঘটানো হয়েছিল, এটাকেই বোঝানো হচ্ছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। আমি একটা কথা বলি এখন, এটা একটু মনোযোগ দিয়ে শোনেন, মানে আপনার নিজের জন্য আর কি। আপনি বইতে বই বের করবেন, শিল্প বিপ্লব বের করার পর দেখবেন প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায়, যেটা বর্তমানে চলতেছে আমাদের, যেটাকে ডিজিটাল বিপ্লব বলা হয়, উৎপাদন ব্যবস্থার আধুনিকায়ন, এই চতুর্থ শিল্প বিপ্লবের সংজ্ঞাটা আমরা বলতে পারি। তো দেখেন, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, প্রথমের সময় কি কি আবিষ্কার হয়েছে? বাষ্পীয় ইঞ্জিন যেমন আবিষ্কার করেছিল জেমস ওয়াট, এরকম টাইপ যেগুলো রয়েছে। দ্বিতীয়তে কি কি আবিষ্কার হয়েছিল সেই সময়? তৃতীয়তে কি কি আবিষ্কার হয়েছিল? চতুর্থতে বর্তমানে কি কি রয়েছে? এই যে আপনি এখানে যে বিষয়গুলোর নাম পাবেন, সেগুলো একটু সুন্দর করে মুখস্থ করে নেবেন। এটা আপনি বই থেকে একটু পড়ে নেবেন, বই থেকে একটু সুন্দর করে মুখস্থ করে নেবেন। আশা করি বিষয়টা ক্লিয়ার। আর চতুর্থ শিল্প বিপ্লব যেটা আর কি, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল, এই শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন গ্রন্থে স্কোয়াব। স্কোয়াব সর্বপ্রথম এটা ব্যবহার করেন 2015 সালে। আর নোট করে নিতে পারেন, স্কোয়াব 2015 সালে সর্বপ্রথম ফোর্থ রেভলিউশন এই শব্দটা ব্যবহার করেন। আচ্ছা, আশা করি বিষয়টা ক্লিয়ার। আমরা একটু দেখবো ট্রাফালগার যুদ্ধ। ট্রাফালগার যুদ্ধ এটা হলো স্পেন ভার্সেস তার এখানে ইয়ারা ছিল, ফ্রান্স ছিল, আর একটা ছিল হইলো ব্রিটিশ। ভাইয়া আচ্ছা আমি লিখে দিই, দাঁড়ান। জি জি বলেন। ভাইয়া, যে আগে জিনিসটা একটু রিপিট করলে ভালো হইতো, দেখিনি। ও আচ্ছা, শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব এখানে দুইটা বিষয়, একটা হলো শিল্প বিপ্লব শব্দটা ব্যবহার করেন কে? শিল্প বিপ্লব শব্দটা ব্যবহার করছে অগাস্তে ব্যাংকিং, সর্বপ্রথম ব্যবহার করছে শিল্প বিপ্লব শব্দটা। আর চতুর্থ শিল্প বিপ্লব যেটা বর্তমানে চলতেছে, এই শিল্প বিপ্লবটা ব্যবহার করছে দ্য ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন গ্রন্থে স্কোয়াব 2015 সালে এটা ব্যবহার করছে। একটু নোট করে নিলেও নিতে পারেন। আচ্ছা, ট্রাফালগার যুদ্ধ এটা মেইনলি আমাদের কি পড়তে হবে জানেন? এখানে ট্রাফালগার এটা জাস্ট বললে হবে, এত গভীর থেকে প্রশ্ন আসলে আসে না। আর যুদ্ধটা হইলো স্পেন ফ্রান্স ভার্সেস ব্রিটিশ। এখানে প্রায় সবগুলোর সাথে ব্রিটিশ সম্পর্কিত থাকবে। আমরা ওইদিকে না যাই, আমরা দেখবো যে ট্রাফালগার এটার অবস্থান কোথায়। ট্রাফালগার এটা কিন্তু একটা অন্তরীপ। আর একটা রয়েছে ট্রাফালগার স্কোয়ার। এগুলো প্রশ্ন আসবে এবং আসছিল বিগত প্রশ্ন, এই জন্য আমি এই দুইটা বিষয় আপনাদেরকে পড়াবো।
ট্রাফালগার অন্তরীপ। প্রথমে আমরা দেখি অন্তরীপ মানে কি অ্যাকচুয়ালি। অন্তরীপ মানে হইল স্থলপথ ক্রমশ সরু হয়ে সমুদ্র পথে এসে মিলিত হয়, সমুদ্র পথে মিলিত হয়। তাহলে অন্তরীপ আমরা কি বুঝলাম, স্থলপথটা ক্রমশ সরু হয়ে কি হয়েছে, স্থলপথটা ক্রমশ সরু হয়ে এসে সমুদ্র পথে এসে মিলিত হয়, এটাকে কি বলতেছি আমরা, অন্তরীপ। তো প্রথম আমাদের প্রশ্ন হলো ট্রাফালগার অন্তরীপ এটার অবস্থান কোথায়? ট্রাফালগার অন্তরীপের অবস্থান হইলো স্পেন, স্পেনে অবস্থান করতেছে ট্রাফালগার অন্তরীপ। আচ্ছা, স্পেনে অবস্থান করতেছে এটা। আর ট্রাফালগার স্কয়ার, এটা তো আমি বিগত প্রশ্ন পড়ছিলেন, কারো কি মনে আছে এটা কোথায় অবস্থান করতেছে? মানে আপনাদেরকে প্রশ্ন করলাম। আচ্ছা, লন্ডন, ইংল্যান্ড, সেটা একটু বুঝে নিন। ট্রাফালগার যুদ্ধ হয়েছে 1805 সালে। যুদ্ধটা হইলো স্পেন, তারপরে ফ্রান্স ভার্সেস ব্রিটিশ, এদের মধ্যে যুদ্ধটা হয়েছে। ট্রাফালগার অন্তরীপ যেটা, এটার অবস্থান কোথায়? স্পেনে। আর ট্রাফালগার স্কয়ার এটার অবস্থান কোথায়? লন্ডনে। আমরা কিভাবে মনে রাখবো ট্রাফালগার স্কয়ার এটার অবস্থান লন্ডনে? আমরা বুঝতে পারতেছি ট্রাফালগারের স্মৃতি হিসেবে কিন্তু স্কয়ারটা নির্মাণ করা হয়েছে, ট্রাফালগার স্কয়ার। তার মানে এই যুদ্ধে অবশ্যই বিজয় লাভ করছে কে? ব্রিটিশরা কিন্তু এই যুদ্ধে বিজয় লাভ করেছে। আশা করি বিষয়টা ক্লিয়ার। আমাদের গভীরে কোনো কিছু যাওয়া লাগবে না, জাস্ট আপনারা মনে রাখবেন, এই দুইটা নোট করে নেন। ট্রাফালগার অন্তরীপ এটা হলো অবস্থান স্পেনে, ট্রাফালগার স্কয়ার এটা হলো লন্ডন বা ইংল্যান্ড। যখন যেটা অপশনে থাকবে সেটা দেখাবেন, কোনো সমস্যা নাই। আমরা প্রায় ক্লাস শেষের দিকে চলে আসছি। আরেকটা হলো ওয়াটারলুর যুদ্ধ। ওয়াটারলু, আপনাদের বিড়াল প্রবন্ধটা ছিল না, আপনারা মিস করে ফেলছেন। ওয়াটারলু সময় থাকলে পড়ে নিন, বেশি বড় না। ওয়াটারলুর যে যুদ্ধটা হয়েছে, এই ওয়াটারলু অবস্থান হইল বেলজিয়াম। আমরা কিন্তু জানি, সেই প্রথম থেকে দেখে আসতেছি, স্থানকে কেন্দ্র করেই কিন্তু যুদ্ধের নামটা দেওয়া হয়। সেই পানিপথ, বক্সার, পলাশির, তারপর এখানে আরেকটা দেখলাম আমরা ট্রাফালগার যুদ্ধ, তারপর ওয়াটারলু যুদ্ধ, এই যে ব্যাপারটা। তো এটা অবস্থান কোথায়? এটার অবস্থান হইলো বেলজিয়ামে। এই যুদ্ধটা হয়েছে কবে? 1815-তে হয়েছে। এটা কার কার মধ্যে হয়েছে? ব্রিটিশ ভার্সেস ফ্রান্স, বা ফ্রান্সের সাথে হয়েছে। ফ্রান্সের পক্ষ থেকে কে ছিল? নেপোলিয়ন বোনাপার্ট। এবং ব্রিটিশদের পক্ষ থেকে ছিল ডিউক অফ ওয়েলিংটন, ইনি ছিল। তো এখানে পরাজয় বরণ করে হইল আমাদের নেপোলিয়ন বোনাপার্ট এখানে কি করে? পরাজয় বরণ করে, যার জন্য শাস্তি হিসেবে 1815 সালে তাকে কি করা হয়? সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন করা হয়। সেন্ট হেলেনা দ্বীপে কি করা হয়? তাকে নির্বাসন দেওয়া হয়। তারপরে সেন্ট হেলেনা দ্বীপে তিনি কি করে? 1821 সালে মারা যায়। সেন্ট হেলেনা এই দ্বীপটা হইলো আটলান্টিক মহাসাগরের অন্তর্গত। আর কোর্সিকা আর সেন্ট এলবা এই দুইটা হইলো আমাদের ভূমধ্য সাগরের অন্তর্গত। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন, আমি আছি এখানে, প্রশ্ন করতে পারেন, বা আপনার পড়ার সময় যদি কোনো প্রবলেম হয় সেই জন্য আমরা রয়েছি। আমি এটা একটু রিকভার করে দেই যে এটা আসলে আপনার কোন কোন বিষয়টা এখান থেকে পড়তে হয়, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। 1 নাম্বার, রেনেসা থেকে আপনার পড়তে হবে যে রেনেসা, এখানে যে শব্দটা, রেনেসা শব্দের অর্থ কি এটা পড়তে হবে। আর রেনেসা এটা অ্যাকচুয়ালি কি? এটা হলো একটা শিল্প বিপ্লবের নাম বা শিল্প আন্দোলনের নাম। তাহলে রেনেসা হলো একটা শিল্প আন্দোলন। রেনেসার বরপুত্র অগ্রদূত, এই দুইটা ভালোভাবে পড়বেন। এবং এই অগ্রদূতের যে চিত্রকর্ম রয়েছে, মোনালিসা, ভিক্টোরিয়ানো মানব, লেডি উইথ অ্যান এরমাইন, দ্য লাস্ট সাপার, এগুলো সুন্দর করে মুখস্থ করে নেবেন। তারপরে এখানকার যে বরপুত্র নিকোলা ম্যাকিয়াভেলি, তার অন্যতম গ্রন্থ রয়েছে দ্য প্রিন্স, এটা পড়ে নেবেন এখান থেকে, তাহলে হয়ে যাবে। তারপরে রিফরমেশন মুভমেন্ট অ্যাকচুয়ালি কি? রিফরমেশন মুভমেন্ট হইলো ধর্ম সংস্কার আন্দোলন। এখানে খ্রিস্টান ধর্ম সংস্কারের একটা আন্দোলন চলছে। এই আন্দোলনের নায়ক কে ছিল? নায়ক বা পথিকৃৎ বা পথ প্রদর্শক, যেটাই বলেন না কেন, সেটা ছিল আমাদের রিফরমেশন মুভমেন্ট মানে এটা কি? একটা ধর্ম সংস্কার আন্দোলন। আমি যদি আরেকবার একটু দেখাই, ধর্ম সংস্কার আন্দোলন, এটা মেইনলি ঝামেলা হয়েছিল কিন্তু ইউরোপে। এটার যে ছিল আর কি, নেতা ছিল, তিনি হইল জার্মান ধর্ম সংস্কারক বা হইলো যাজক। বুঝে নিন একটু, ধর্ম সংস্কারক বা যাজক। এটা জাস্ট একটা বললেই হবে কি, যে এই ধর্ম সংস্কারের নায়ক কে ছিল? নায়ক ছিল হইলো আমাদের মার্টিন লুথার। এটা লিখি নাই? মার্টিন লুথার, এই নামটা জাস্ট এখানে মনে থাকলেই হয়ে যাবে আপনার, আর কোনো কিছু লাগবে না এখান থেকে।
তারপর ওয়েস্টফালিয়া চুক্তিতে কয়টা চুক্তি ছিল? মোট 3টা চুক্তি হয়। ওয়েস্টফালিয়ার অবস্থান কোথায়? জার্মানিতে। এটুকু জাস্ট করে নেবেন, জার্মানিতে অবস্থান। ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব বা গ্লোরিয়াস রেভলিউশন, এটা হইলো 1688 থেকে 89। এগুলো মনে রাখা লাগবে না। 1689 কি হয়েছে? বিল অফ রাইটস স্বাক্ষরিত হয়েছে। বিল অফ রাইটস স্বাক্ষরিত হয়েছে এখানে, যার মাধ্যমে এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হয়। এই সালটা জাস্ট মনে রাখলেই আপনার হয়ে যাবে। এটা হইলো ইউকে বিল অফ রাইটস। আর একটা যেটা, সেটা হলো ইউএস বিল অফ রাইটস, সেটা হইলো আমেরিকার সংবিধানের 10টা সংশোধনী। আশা করি বিষয়টা ক্লিয়ার। আর ম্যাগনা কার্টা যেটা, সেটা 1215। এটাও কিন্তু আবার ব্রিটেনের সাথে সম্পর্কিত, যেখানে ব্রিটেনের রাজার ক্ষমতা খর্ব করার কথা বলা হয়েছিল। আশা করি বিষয়টা ক্লিয়ার। তারপরে যদি আমরা দেখি এখানে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, আমেরিকার স্বাধীনতা যুদ্ধের যে ঘোষণাপত্রের রচয়িতাকে থমাস জেফারসন, আর আন্দোলনের নায়ক কে ছিল? আন্দোলনের নায়ক আমেরিকার জাতির পিতা, আমেরিকার প্রথম প্রেসিডেন্ট কে ছিল? আমাদের জর্জ ওয়াশিংটন। এই দুইটা বিষয় এখান থেকে সুন্দর করে পড়ে নেবেন। আর স্বাধীনতা দিবস ওদের কত? 4 জুলাই, কারণ 4 জুলাই কংগ্রেস কর্তৃক অনুমোদন দেওয়া হয়েছে স্বাধীনতার ঘোষণাপত্র। আর এদেরকে ব্রিটেন স্বীকৃতি দিয়েছে কবে? 1883 সালে ভার্সাই চুক্তির মাধ্যমে। ভার্সাই চুক্তির মাধ্যমে এদেরকে স্বীকৃতি দিয়েছে। আশা করি বিষয়টা এখানে ক্লিয়ার। আমেরিকার গৃহযুদ্ধ হয়েছে। প্রশ্ন আসবে এখান থেকে যে আমেরিকার গৃহযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট কে ছিল? প্রেসিডেন্ট ছিল আব্রাহাম লিঙ্কন, যিনি ছিল 16তম, যার অন্যতম একটা ভাষণ ছিল গেটিসবার্গ অ্যাড্রেস। অ্যাড্রেস মানে কিন্তু ভাষণ, 2 মিনিটের স্থায়ী ছিল, যেটাকে আবার 7 মার্চের ভাষণের সাথেও তুলনা করা হয়। তারপর মার্টিন লুথার কিং এর যে ভাষণ ছিল, জুনিয়র যে আর কি, তার সাথে কিন্তু 7 মার্চ ভাষণের তুলনা করা হয়। যেহেতু আমাদের 7 মার্চ এখন লাগতেছে না, সেজন্য আমরা ওইদিকে আর যাবো না। তো ইনি কি করেন? ইনি এই যে আমাদের 1863 সালে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1863 সালে কি করেন আব্রাহাম লিঙ্কন? আব্রাহাম লিঙ্কন 1863 সালে দাস প্রথার বিলুপ্ত করেন। দাস প্রথার বিলুপ্ত করেন। এনার বিখ্যাত উক্তি আছে গণতন্ত্র সম্পর্কে, সেটা হইলো কি, গভর্নমেন্ট অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। তারপরে আমরা দেখলাম এখানে ফরাসি বিপ্লব। ফরাসি বিপ্লবের সময়কালটা ভালোভাবে দেখে নিন। আর 14 জুলাই কিন্তু বাস্তিল দুর্গের পতন করা হয়েছে। এটা একটু সুন্দর করে মনে রাখবেন, তাহলে এখান থেকে হয়ে যাবে। আর ফরাসি বিপ্লবের সাথে সম্পর্কিত রাজা হইলো ষোড়শ লুই। আর আমির রাষ্ট্র, এই কথাটা বলেছে লেখকে চতুর্দশ লুই। আর আমির রাষ্ট্র আমাদের উপমহাদেশের একজন ব্যক্তি বলছিল, তার নাম হলো আলাউদ্দিন খলজি। আরেকজন ব্যক্তি ছিল যার একটা নীতি ছিল ব্লাড অ্যান্ড আয়রন পলিসি, মানে রক্তপাত ও কঠোর নীতি। সবসময় তো শান্তভাবে আলোচনা করলে সবকিছু হবে না, রক্তপাতও করতে হবে। সেটা ছিল কি গিয়াসউদ্দিন বলবন। বি ফর বলবন, বি ফর ব্লাড অ্যান্ড আয়রন পলিসি, আ ফর আলাউদ্দিন খলজি, আ ফর আমির রাষ্ট্র। তারপরে জ্যাকোবান ক্লাব, এটা কি করা হয়েছিল? গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য এই ক্লাবটা প্রতিষ্ঠা করা হয়। এই ক্লাবের অন্যতম সদস্য ছিল ফরাসি বিপ্লবের যে নেতা ছিল রবস্পিয়র, সে ছিল। আর একজন ছিল আমাদের উপমহাদেশের মহীশূর রাজ্যের রাজা ছিল টিপু সুলতান, তিনি কিন্তু এখানকার সদস্য ছিল। ফরাসি বিপ্লবের স্লোগান ছিল আমাদের স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব। ফরাসি বিপ্লবের শিশু বলা হয় কাকে? নেপোলিয়ন বোনাপার্টকে। তার বয়সের জন্য শিশু বলা হচ্ছে না, আন্দোলনের মধ্য দিয়ে নেপোলিয়নের আবির্ভাব ঘটেছে। নেপোলিয়নকে একই সাথে ফরাসি বিপ্লবের শিশু বলা হয়, আবার ফরাসি বিপ্লবের ধ্বংসকারকও বলা হয়। ফরাসি বিপ্লবের মাধ্যমে ফ্রান্স প্রজাতন্ত্র হয়ে যায়, ফ্রান্স পুঁজিবাদের দিকে এগিয়ে যায়। তারপরে হলো শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যেটা এটা হয়েছে কোথায়? এটা হয়েছে আমাদের ইংল্যান্ডে হয়েছে। ইংল্যান্ডে হয়েছে এটা। সরি, শিল্প বিপ্লব হওয়ার জন্য যত কিছুর প্রয়োজন ছিল সবগুলো কোথায় ছিল ভাই? সবগুলো ছিল ইংল্যান্ডে। এবং ইংল্যান্ড সেই সময় চারিদিকে উপনিবেশ থেকে যে র ম্যাটেরিয়ালস এগুলো নিয়ে আসতো, নিয়ে এসে তারা কি করতো? প্রোডাক্ট তৈরি করতো, প্রোডাক্ট তৈরি করে আমাদের কাছে সেল করতো। এই জন্য বিশ্বের বাজার নামে খ্যাত ছিল এই যে আমাদের ব্রিটিশ। এনারা দুইটা নামে খ্যাত ছিল। একটা হলো ব্রিটিশদের সূর্য কখনো ডুবতো না, তাদের উপনিবেশ থাকার কারণে, যে এক জায়গায় না এক জায়গায় তো দিন থাকতেছে, তো ডুববে কিভাবে, এই বিষয়টা। তারপর ট্রাফালগার যুদ্ধ, এখানে আপনার কিছু পড়া লাগবে না, জাস্ট পড়বেন ট্রাফালগার। এই যে অন্তরীপ, এটার অবস্থান কোথায়? অন্তরীপের অবস্থান হইলো স্পেনে। অন্তরীপ মানে কি? অন্তরীপ মানে হইলো স্থলপথ ক্রমশ সরু হয়ে স্থলপথ ক্রমশ সরু হয়ে সমুদ্রতে মিলিয়ে যাবে। আর ট্রাফালগার যে স্কোয়ারটা নির্মাণ করা হয়েছে, এটা লন্ডনে, কারণ ট্রাফালগার যুদ্ধে জয়লাভ করে ব্রিটিশরা, এটা স্মৃতি হিসেবে লন্ডনে নির্মাণ করা হয়েছে। তারপরে ওয়াটারলু যুদ্ধ, এখানে দুইটা পক্ষ ছিল, ফ্রান্স ছিল আর ব্রিটিশ ছিল। ফ্রান্সের পক্ষ থেকে ছিল আমাদের নেপোলিয়ন বোনাপার্ট, আর ব্রিটিশদের পক্ষ থেকে ছিল ডিউক অফ ওয়েলিংটন। এখানে নেপোলিয়ন বোনাপার্ট কি করে? পরাজয় বরণ করে, যার জন্য তাকে কি করা হয়? সেন্ট হেলেনা দ্বীপে প্রেরণ করা হয় এবং তিনি ওখানে 1821 সালে মারা যায়। আমাদের নেপোলিয়ন বোনাপার্টের সাথে সম্পর্কিত 3টা দ্বীপ, একটা হলো কোর্সিকা দ্বীপ, যেখানে তিনি জন্মগ্রহণ করে। আর একটা হলো আমাদের সেন্ট এলবা দ্বীপ, যেখানে তাকে প্রথম নির্বাসন করা হয়। আর একটা হলো সেন্ট হেলেনা দ্বীপ 1821, যেখানে তিনি পরবর্তীতে মৃত্যুবরণ করেন। আর প্রেরণ করা হয়েছে কবে? 1815-তে প্রেরণ করা হয়েছে। তো আজকের ক্লাস মেইনলি আমাদের এগুলো নিয়েই ছিল।
আমরা এই ক্লাস করার মাধ্যমে প্রথম পর্যায়ের যে জিকে ক্লাস সেটা আমাদের শেষ। প্রথম পর্যায়ে যে জিকে ক্লাস সেটা আমাদের শেষ, বাকি অনেকগুলো টপিকস আছে, এগুলো আমরা দ্বিতীয় পর্যায়ে পড়বো, কোনো সমস্যা নাই। তো ক্লাস আমার অ্যাকচুয়ালি এই পর্যন্তই ছিল। আসসালামু আলাইকুম। কারো যদি প্রশ্ন থাকে করতে পারেন, তাহলে আমি ক্লাসটা শেষ করে দিলাম। আচ্ছা, আপনারা ভালোভাবে পড়াশোনা করেন, এটা করার পর যদি কোনো প্রবলেম থাকে আমারে জানাইন, সমস্যা নাই।